আচ্ছা, তাহলে আজকে আমাদের ঘাসফড়িং এর লেকচার 2 নাম্বার, তাই না? তো আজকে লেকচারের শুরু হওয়ার আগে আমি তোকে জিজ্ঞেস করি, দেখি বলতো ঘাসফড়িং এর পাকে সাল্টোলিয়ার লেক কেন বলা হয়? কালকে রিভাই কালকে রিভাইজ দিস নাই? তো রিডিং দিলে তো পারার কথা। সাল্টোলিয়ার লেক কেন বলা হয়? একদম সহজ প্রশ্ন করছি, কালকে পড়ানোর থেকে সবথেকে সহজ। সাল্টোলিয়ার কালকে পড়াইছিলা এটা? হ্যাঁ। না, ঘাসফড়িং এর পার মধ্যে যে ফিমারটা পাওয়া যায়, এই ফিমারটা হচ্ছে অন্যান্য পতঙ্গের তুলনায় অনেক মোটা এবং পেশিবহুল। তাই খুব সহজে লাফিয়ে লাফিয়ে দূরবর্তী অঞ্চল অতিক্রম করতে পারে। সেজন্য এটাকে সাল্টোলিয়ার লেক বলা হয়। রিভেজ দিতে হবে কিন্তু, নাহলে পারবি না। হুম, হুম। করবি যখন একেবারে করে ফেল, সমস্যা কি? কারণ আমি একবার পড়াচ্ছি, আমি পড়াবার সাথে সাথে তুই আরেকবার সাথে সাথে একবার যদি দুইবার চোখ বুলাস তাহলে তো মুখস্থ হয়ে যাবার কথা। তাহলে আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র। ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র। হুম। কারণ কালকে হচ্ছে আমরা মোটামুটি ঘাসফড়িং এর মুখোপাঙ্গ, মুখ পর্যন্ত শেষ, মাথার মধ্যে কি কি আছে এগুলো শেষ। তো এখন আমাদের পেটে আসতে হবে না? আচ্ছা, বুকেও কি আছে এগুলো শেষ, তাই না? তো এখন হচ্ছে ঘাসফড়িং এর ভিতরে কি আছে, দেহের ভিতরই তো কাজ এখন আমাদের, তাই না? কারণ কারণ বাইরে দেখতে কেমন, বাইরে থেকে কোন কোন অঞ্চল থেকে কোন ডানা উৎপন্ন হয়েছে, কোন জায়গায় ইয়া শ্বাসতন্ত্র আছে, কোন জায়গায় হচ্ছে টিম্প্যানা আছে, ঠিক না? ওই ইয়া শ্রবণাঙ্গ আছে, তাই না? দেখি বলতো টিম্প্যানাটা কোন জায়গায় অবস্থিত? হুম, উ- হ্যাঁ, উদরের কোন খণ্ডে? হ্যাঁ, কোন খণ্ডে? ঘাসফড়িং এর পুরো দেহটাই খণ্ডে খণ্ডে বিভক্ত না? তৃতীয় না প্রথম খণ্ড? ওকে, তাহলে আমরা হচ্ছে ঘাসফড়িং আজকে কিছু বলতেছি না, কারণ হচ্ছে ফিজিক্স পড়া দিছে আমি বুঝতেছি। তো সব মিলাই কিছু বলতেছি না আর। তাহলে ঘাসফড়িং এর আমরা একটা চিত্র আঁকি, কেমন? চিত্র বলতে একটা নর্মাল চিত্র। তো এটা ধর ঘাসফড়িং, মানে ঘাসফড়িং এর বডিটা। হ্যাঁ, এটা যদি ঘাসফড়িং এর বডি হয়, তো এখানে একটা উপর দিয়ে দেখছো যে এরকম ত্রিকোণাকার এরকম একটা জিনিস থাকে। আমি বলতেছি সব। এই যে মাঝখানে একটা ছিদ্র রাখছি না, এই ছিদ্রটাকে বলা হয় মুখচিত্র। এই ছিদ্রটাকে কি বলা হয়? মুখচিত্র। তাহলে চিত্রটা আঁকতে পারছি তো? এর মুখচিত্রের উপরে একটা খালি জায়গা দেখতেছস? এই যে মুখচিত্রের উপরে এই খালি জায়গাটা, এই খালি জায়গাটা হচ্ছে ঘাসফড়িং এর মুখগহ্বর। ওকে, অদ্ভুত না? আমাদের মুখগহ্বর কিন্তু আমাদের মুখচিত্রের পিছনে, আর ওদের মুখগহ্বরটা ওদের মুখচিত্রের আগে। আগে মুখগহ্বর পড়তেছে, তারপর মুখচিত্র পড়তেছে। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে যে এটাকে কি বলতেছি আমরা? এটাকে আমরা বলতেছি মুখ মুখগহ্বর। হুম। যেহেতু এটা মুখচিত্রের আগে অবস্থিত, সেজন্য এটাকে বলা হয় প্রি ওরাল ক্যাভিটি। এটাকে কি বলা হয়? প্রি মানে আগে, প্রাক, প্রি ওরাল। আর ওরাল মানে কি? মুখ। হুম। আর ক্যাভিটি মানে কি? গহ্বর। প্রি ওরাল ক্যাভিটি বা এটাকে কি বলতেছি আমরা? প্রাক মুখগহ্বর। বুঝতে পারছি?
মুখগহ্বর, ওকে। প্রি ওরাল ক্যাভিটি, তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে না? হুম। তো মুখছিদ্র পর্যন্ত, আচ্ছা মুখছিদ্রটা চিহ্নিতকরণ করে দিই। এটা হচ্ছে মুখছিদ্র। মুখছিদ্র, আর মুখছিদ্রের পর থেকে শুরু হচ্ছে একটা ছোট নলের মতন অংশ, দেখছো একটা ছোট নলের মতন অংশ। এরপর অনেকটা মানুষের মতনই এই ছোট নলের মতো অংশটাকে কি বলবো? আমাদের মুখগহ্বরের পিছনে কি থাকে? গলবিল না? তো ওদেরটাকে কি বলা হয়? গলবিল। তো গলবিলের ইংলিশ নাম হচ্ছে ফ্যারিংস। গলবিলের ইংলিশ নাম কি? ফ্যারিংস। গলবিল, ওকে। তারপর গলবিলের পর একটা অংশ সামান্য ফুলে গেছে। হুম। সামান্য কি হয়েছে? ফুলে গেছে, ছোট একটা অংশ। বেশি ফুলাই দিছি। ছোট একটা অংশ। আর এটাও আমাদের মতন অন্ননালী। আমাদের গলবিলের পর কি আসে? অন্ননালী না? আর ওদেরটা হচ্ছে অন্ননালী, কিন্তু ওদের অন্ননালীটা অনেক ছোট, বুঝছিস তো? অনেক ছোট। অন্ননালীর ইংলিশ নাম কি? অন্ননালীর ইংলিশ নাম হচ্ছে ইসোফেগাস। হ্যাঁ, বানানটা কিন্তু ও দিয়ে শুরু হয়, কিন্তু উচ্চারণ হয় যে ইসোফেগাস। ইসোফেগাস। তাহলে এটাকে বলা হচ্ছে, আমরা কি বলবো এটাকে? আমরা বলবো অন্ননালী বা গ্রাসনালী। এটা কি বলবো? ঘাসফড়িং কিন্তু অনেক গুছায় পড়াই দিচ্ছি আমি, যাতে মেডিকেল আর কষ্ট না হয়। নর্মালি কিন্তু বায়োলজিতে আমি এত সুন্দর করে লিখি না, ঠিক না? স্লাইডের উপর পড়াই দিই। তারপর হচ্ছে তাহলে ইসোফেরিংস বা অন্য, ইসোফেরিংস হচ্ছে কি? অন্ননালী বা গ্রাসনালী। বুঝতে পারছি? এরপরের যে অংশটা থাকে, এরপরের অংশটা কিন্তু মানুষের থাকে না। এটা কার থাকে? ঘাসফড়িং এর থাকে। এরপরের অংশটা একটু ফুলা, এরপরের অংশটাকে বলা হয় ক্রপ। এটাকে কি বলা হয়? ক্রপ। আর এই ক্রপ, ক্রপ হচ্ছে, ক্রপের কোনো বাংলা নাম নেই, বাংলা নামও ক্রপ। ওকে। এরপরে যে অংশটা থাকে, এর পরের অংশটাও কিন্তু আরেকটু ফুলা অংশ, আরেকটু ফুলা লম্বা অংশ, দেখছো? এই লম্বা অংশটাকে বলা হয় গিজার্ট। কি বলা হয়? গিজার্ট। এটাও কিন্তু শুধু ঘাসফড়িং এরই আছে। তো এটাকে আরেকটা নামও ডাকা হয়, প্রোভেন্ট্রিকুলাস। প্রোভেন্ট্রিকুলাস। প্রোভেন্ট্রিকুলাস কেন ডাকা হয় এটাও আমি বলতেছি। হুম। কারণ এর পরের অংশটা হচ্ছে যে একটু বড়, দেখছস? একটু বড় অংশ। হ্যাঁ। তাহলে আমরা একটু দাগায় ফেলি। এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি, হুম, এই যে প্রি ওরাল ক্যাভিটি থেকে গিজার্ট পর্যন্ত, এতটুক পর্যন্ত অংশকে বলা হয় অগ্রপুষ্টিক নালী। এতটুকু অংশ, এতটুকু পর্যন্ত অংশকে কি বলা হয়? বা অগ্রপরিপাক নালী। হুম, গিজার্ট পর্যন্ত। কি পর্যন্ত? গিজার্ট পর্যন্ত। তো মেডিকেলে প্রশ্ন আসে নিচের কোনটি অগ্রপরিপাক নালীর অংশ ঘাসফড়িং এর? নিচের কোনটি হচ্ছে মেসেন্টেরনের অংশ, নিচের কোনটি হচ্ছে পশ্চাৎ পরিপাক নালীর অংশ? এগুলাই আসে মেডিকেলে। মেডিকেলে কিন্তু ডিটেলস প্রশ্ন আসে না, সহজ সহজ প্রশ্ন আসে। হ্যাঁ। তাহলে তাও কেন চান্স হয় না? কারণ হাজার 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 পোলাপাইন পরীক্ষা দিচ্ছে, যারা হচ্ছে এই সিম্পল মিস্টেক গুলো করে ফেলতেছে, ওরা পিছিয়ে যাচ্ছে। সিম্পল মিস্টেক, কারণ অগ্রপুষ্টিক নালীর অংশ কোনটা, এগুলো যদি না পারে, ইজি ইজি প্রশ্নই আসে, সবার জন্য ইজি, কিন্তু পোলাপাইন সবগুলা ওই ইজি প্রশ্নগুলাই ভুল করে। হুম। এর পরের অংশটা ওদের কিন্তু পাকস্থলী নেই। ওদের কি নেই? ওদের কিন্তু পাকস্থলী নেই। ওদের এই যে বড় অংশ যেটা দেখতেছো গিজারের পর থেকে, এটাকে বলা হয় মেসেন্টেরন। এটাকে কি বলা হয়? মেসেন্টেরন। মেসেন্টেরন মানে কি? মেসেন্টেরন মানে হচ্ছে মধ্য পরিপাক নালী।
মধ্য পরিপাক নালী। ওকে, তাহলে মেসেঞ্জারন শেষ। হুম, তার মানে অগ্রপরিপাক নালী, মধ্য পরিপাক নালী শেষ, তাই না? এটা হচ্ছে অগ্রপরিপাক নালী। মধ্য পরিপাক নালী শেষ, তার মানে এরপর কি আসবে? আচ্ছা, এটা একটু সবুজ কালার দিয়ে লিখে দিই। হুম, এরপরে এরপরে কি আসবে? এরপর আসবে পশ্চাৎ পরিপাক নালী। তো আমাদের নর্মালি পাকস্থলীর পর কি শুরু হয়? আমাদের নর্মালি পাকস্থলীর পর শুরু হয় যে কি বলে এটাকে, ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের পর বৃহদান্ত, বৃহদান্তের পর বায়ুচিত্র, তাই না? তো ওদের আবার ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত নেই, বৃহদান্ত নেই, ওদের এরপর অংশটা হচ্ছে ইলিয়াম। এরপর অংশটা কি? এই যে ইলিয়াম, ইলিয়াম। না, ক্ষুদ্রান্তে ইলিয়াম থাকে নাকি? ইলিয়াম তো বৃহদান্তে থাকে। মায়ের মায়ের ইলিয়াম থাকে ক্ষুদ্রান্তে। ইচ্ছা করে বলছি, ক্ষুদ্রান্তের তিনটা অংশ, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। হ্যাঁ, ওদের ক্ষেত্রে ক্ষুদ্রান্তের ডিউডেনামও নেই, জেজুনামও নেই। হ্যাঁ, আর বৃহদান্তের অংশ কোনগুলা? সিকাম, কলন, মনোসাই। তো ওদের ক্ষুদ্রান্তে শুধু ইলিয়ামটা আছে। ইলিয়ামের পর হচ্ছে যে একটু ব্যাখ্যা করে, এরপর হচ্ছে বৃহদান্তের অংশ শুধু কোলন আছে। শুধু কি আছে? একটু ব্যাখ্যা করে, এটা হচ্ছে কি কোলন। এটা কি কোলন। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে একটু ফুল অংশ আছে এখানে, এই ফুল অংশটাকে বলা হচ্ছে রেকটাম। এটা কি বলা হচ্ছে? রেকটাম মানে কি? মলাশয়, মলাশয়। এরপর রেকটামের এখান দিয়ে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে কি বলা হয় আশা করি সবাই জানে। কি হয় বলতো? বায়ুছিদ্র। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি পড়াচ্ছি কি? আমরা পড়াচ্ছি যে আজকের হচ্ছে ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র মানে কি? পরিপাকতন্ত্র মানে হচ্ছে যে, যে অঙ্গগুলা বা শরীরের যে পার্ট গুলা পরিপাকে অংশগ্রহণ করে, তাই না? পরিপাক মানে কি? পরিপাক মানে হচ্ছে যে খাবারটা তারা খাচ্ছে ওই খাবার থেকে পুষ্টি উপাদানগুলো শোষণ করে ফেলে, আর অপাচ্য অংশ হচ্ছে যে মল, মল আকারে ত্যাগ করে দেওয়া। এটাকে তো বলে পরিপাক, তাই না? তো এই পরিপাকে যারা সাহায্য করতেছে সবাইকে মিলে বলা হচ্ছে পরিপাকতন্ত্র। হ্যাঁ, তো নর্মালি পরিপাকতন্ত্রে হেল্প, পরিপাকতন্ত্রের সাথে জড়িত থাকে কারা? এক হচ্ছে যে, এক হচ্ছে যে গ্রন্থি আর নালী, তাই না? পৌষ্টিক গ্রন্থি আর পৌষ্টিক নালী, মানুষের মতন। বুঝছস না এগুলা? পৌষ্টিক গ্রন্থিও সাহায্য করে এই পরিপাক কাজে, আর পৌষ্টিক নালী তো দেখতেছস। এতক্ষণ যা পড়ছি এগুলো হচ্ছে পৌষ্টিক নালী। এই যে মুখচিত্র থেকে শুরু করে পায়ুচিত্র পর্যন্ত, এটা পুরাটা কি? পৌষ্টিক নালী। তো খাবারগুলা তার মানে কি? খাবারটা শুরুতে মুখ দিয়ে খাই, মুখ দিয়ে খেয়ে খাই, আস্তে আস্তে এখানে যায়, আস্তে আস্তে এখানে যে এখান থেকে যাইতে যাইতে পায়ুচিত্রতে বের হয়ে যায়, তাই না? কিন্তু খাবার তো ডাইরেক্ট এভাবে বের হবে না। খাবারটা ভাঙবে, ভেঙে হচ্ছে খাবার থেকে ওই পুষ্টি উপাদানগুলো শোষিত হবে, শোষিত হয়ে অপাচ্য অংশটা হচ্ছে মলমূত্র আকারে বের হবে, তাই না? তো এই কাজটাতে হেল্প করতেছে কারা? এই নল, এই পুরা স্ট্রাকচারটা হেল্প করতেছে এরা। হ্যাঁ, প্লাস হচ্ছে কিছু গ্রন্থি থাকবে, গ্রন্থি থেকে কিছু রসকরণ হবে, ঠিক না? ওই রসগুলো হচ্ছে কি খাবার সাথে মিশে খাবারকে আরো ভেঙে ফেলবে, সরল খাদ্যে পরিণত করবে জটিল খাদ্যকে। সরল খাদ্য, জটিল খাদ্যকে সরল খাদ্যে পরিণত করবে মানে কি? জটিল খাদ্য সরল খাদ্যের পার্থক্য কি? জটিল খাদ্য হচ্ছে, ধর আমরা একটা রুটি খাচ্ছি, রুটিটার ডাইরেক্ট টুকরা হচ্ছে জটিল খাদ্য। এটা যখন পেটের ভিতরে যায়, পাকস্থলীতে যায়, এটা কিন্তু একদম ভেঙে চুরে একটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, তাই না? কারণ কেন? ওখান থেকে রুটির ভিতরে যে গ্লুকোজ টুকোজ আছে শর্করা জাতীয়, ওগুলো বের হয়ে আসে, ওগুলো হচ্ছে শোষিত হয়। ওই এই যে আমাদের কোষ, দেহের কোষগুলো দ্বারা শোষিত হয়, এই যে যেগুলো শোষিত হচ্ছে এটাকে বলা হচ্ছে সরল খাদ্য। আর রুটি থেকে যে অপাচ্য অংশ রয়ে গেছে এগুলো কি মল আকারে বের হয়ে যায়। তার মানে পরিপাকতন্ত্র হচ্ছে দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা জিনিস হচ্ছে কি, একটা জিনিস হচ্ছে যে পরিপাক গ্রন্থি,
পরিপাক গ্রন্থি, আরেকটা হচ্ছে কি পরিপাক নালী, তাই না? পরিপাক নালী, তাহলে অগ্র পরিপাক নালী, মধ্য পরিপাক নালী, ক্লিয়ার। তাহলে মধ্য পরিপাক নালীর নিচ থেকে যেটা থাকে সেটা কি বলা হয়? তাহলে তার মানে মেসেঞ্জারের নিচ থেকে, মানে ইলিয়াম থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত, এটাকে কি বলা হচ্ছে? পশ্চাৎ পরিপাক নালী। এইগুলো থেকে প্রশ্ন আসে যে মেডিকেল, বুঝছস? যেমন তোকে বলবে যে নিচের কোনটি পশ্চাৎ পরিপাক নালীর অংশ নয়? অপশন এ ইলিয়াম, অপশন বি রেকটাম, অপশন সি পায়ুচিত্র, অপশন এ হচ্ছে, অপশন ডি হচ্ছে ক্রপ। তার মানে ক্রপ, তাই না? ক্রপ তো অগ্র পরিপাক নালীর অংশ। এই সিম্পল প্রশ্নগুলো আসে, এগুলো না পারলে, হ্যাঁ হ্যাঁ, মেডিকেলে কখনো কোন আমলে তুই টেস্ট পেপার কাটিস মেডিকেলের অ্যাডমিশনের, হ্যাঁ, কখনো ডিটেলস প্রশ্ন আসেনি, একদম ইজি ইজি প্রশ্ন আসছে। পশ্চাৎ পরিপাক নালী, হুম, ইভেন আমার টাইমেও ইজি আসছে। সেকেন্ড টাইম যখন পরীক্ষা দিছি তখন আমি, সেকেন্ড টাইমে তো ফুল প্রিপারেশন ছিল আমার, তাই না? যখন পরীক্ষা দিছি আমি দেখতেছি আমি একবার সবগুলা পারতেছি, প্রথম 1 থেকে 48টা একদম ইজিলি পারছি প্রশ্ন, কিন্তু পারি নাই কোন জায়গায়। এরপর যে শুরু হইছে, নরমালি যে 2টা চ্যাপ্টার থেকে আগে কখনো প্রশ্নই করে নাই, একদম লাস্টের 2টা চ্যাপ্টার ওই পরিবেশ, পরিবেশ নিয়ে কি কি আছে না, বাস্তু সংস্থান, এই সংস্থান, ইকোসিস্টেম, হুম, তো এই 2 সেট থেকে কখনো প্রশ্ন আসে না, আর ওগুলো ইম্পর্টেন্টও না, হ্যাঁ, কখন পড়িও না, তাই ওগুলো তেমন, মানে কোচিং ওভাবে পড়ায় নাই, হ্যাঁ, কোচিং সব চ্যাপ্টারে 2 বার 2 বার 3 বার 4 বার করে পরীক্ষা নিছে সব চ্যাপ্টারের উপর, কিন্তু ওই চ্যাপ্টার 2টা ইগনোর করছে, তাই হচ্ছে এগুলো তো আসেও না। আর আগের ইয়া কি বলে টেস্ট পেপার কাটছি দেখি যে আসে নাই, কোশ্চেন ব্যাংক কাটছি, আর পরে দেখি যে আমার টাইমে আসছে, কিন্তু প্রশ্ন কিন্তু কঠিন আসেনি, প্রশ্ন কঠিন আসেনি, ওই চ্যাপ্টার গুলা থেকে ইজি প্রশ্নই আসছে। হুম, মেডিকেল জিনিসটা হচ্ছে এরকম, একটু বুদ্ধি খাটালে ঠিক আছে পসিবল। ফুল সিলেবাস তো পড়তে হবে। আচ্ছা, তো অগ্র পরিপাক নালী, পশ্চাৎ পরিপাক নালী আর মেসেন্টেরম, তাই না? এখন অগ্র পরিপাক নালীকে আবার বিভিন্ন নামে ডাকা হয়, তো এই নামগুলা থেকে প্রশ্ন আসবে। হুম, তো তোমাকে অগ্র পরিপাক নিচের কোনটি অগ্র পরিপাক নালীর অংশ, এটা না বলে তোমাকে বলতে পারে নিচের কোনটি স্টোমোডিয়ামের অংশ। তো তুমি তো জানো না স্টোমোডিয়াম মানে কি, তো স্টোমোডিয়াম মানে কি অগ্র পরিপাক নালী। হুম, এই যে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্টোমোডিয়াম। ডিয়াম বানানটা ডি ই ইউ এম না, ডি এ আগে হয়, তারপর ইউ এম। তো এটাকে কি বলা হচ্ছে স্টোমোডিয়াম। এটা কেন স্টোমোডিয়াম বলা হয় বলতো? কারণ স্টোমো মানে হচ্ছে মুখ, স্টোমো মানে কি, স্টোমো মানে হচ্ছে যে মুখ, মুখ। আর ডিয়াম মানে কি বলতো? নালী। তার মানে কি অগ্রপরিপাক নালীকে স্টোমোডিয়ামে কেন বলা হচ্ছে, কারণ অগ্রপরিপাক নালীটা কিন্তু মুখের আশেপাশে নালী নিয়ে গঠিত, তাই না? মুখের আশেপাশে, কারণ মুখটা এদিকে, মুখচিত্র এদিকে, তো একটু পর্যন্ত তো মুখের আশেপাশে ধরা হচ্ছে আর কি। হুম, সেই জন্য এটাকে বলা হয় অগ্রপরিপাক নালী বা স্টোমোডিয়াম। স্টোমোডিয়াম মানে কি, স্টোমো মানে হচ্ছে মুখ, আর ডিয়াম মানে হচ্ছে নালী। হ্যাঁ, আর আরেকটা নামে ডাকা হয়, এটা মুখস্থ, এটা হচ্ছে ফরগাট। কি বলা হয়? ফরগাট, এফ ও আর ই, ফরগাট। তো ফর মানে কি সামনে, তাই না? আর গাট মানে কি, গাট মানে প্যাট, বুঝতে পারছি? আর মেসেঞ্জারকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে মিড গাট। সেটা কি? তাহলে এটার আরেকটা নাম আছে ফর মিড গাট। আচ্ছা, এটাকে মেসেন্টেরম কেন বলা হয়? মেসেন মানে হচ্ছে যে মধ্য, মেসেন মানে কি মধ্য,
অনেক গিজিবিজি হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। মধ্য, ঠিক আছে। আর টেরন মানে কি? পরিপাক। আশা করি বুঝাতে পারছি। তারপর আরেকটা আছে না, পশ্চাৎ পরিপাক নালী। তো পশ্চাৎ পরিপাক নালীর আরেকটা নাম আছে, এটাকে বলা হয় প্রোক্টোডিয়াম। এটাকে কি বলা হয়? প্রোক্টোডিয়াম। হুম। আর এই যে ব্যতিক্রম নাম যেগুলো আছে, হ্যাঁ, এই যে অন্য নাম, প্রশ্ন কিন্তু অন্য নাম দিয়েও বেশি আসে। প্রশ্ন ইজি, নিচের কোনটি প্রোক্টোডিয়ামের অংশ? এখন তুমি জানোই না প্রোক্টোডিয়াম কি, কিন্তু তোমাকে যদি বলা হয় তো নিচের কোনটি পশ্চাৎ পরিপাক নালীর অংশ, তখন কিন্তু ঠিকই পারতা, তাই না? তো জিনিসটা এরকম। তো এই নামগুলো মনে রাখতে হবে। আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো বুঝতে হবে যে কি পড়া লাগবে। প্রোক্টোডিয়াম, এটাকে কেন প্রোক্টো বলা হয়? প্রোক্টো মানে হচ্ছে কি? প্রোক্টো মানে হচ্ছে যে মল। প্রোক্টো মানে কি? মানে এবার বুঝছোস কেন পশ্চাৎ পরিপাক নালীকে প্রোক্টোডিয়াম বলা হয়? মানে এখানে মলাশয় থাকে, হ্যাঁ। আর ডিয়াম মানে তো একটু আগে বলছি, নালী, তাই না? তাহলে মলাশয়ের আশেপাশে নালীটা থাকে বলে এটাকে বলা হয় প্রোক্টোডিয়াম, হ্যাঁ। তারপর আরেকটা নামও ডাকা হয়, যেহেতু গাট নিয়ে দুইটারই নাম আছে, ওর একটা নাম থাকবে। গাট নিয়ে নাম হচ্ছে হিনগাট। গাট নিয়ে নাম কি? HIND, হিন্ড গাট, হ্যাঁ। হিন্ট মানে কি? হিন্ট মানে হচ্ছে পিছনে, গাট মানে পেট, তার মানে পিছনের পেটটাকে বলা হচ্ছে হিন্ড গাট। আর মিড গাট মানে হচ্ছে মধ্যখানের পেটটাকে বলা হচ্ছে মিড গাট। আর স্টোমোডিয়াম মানে কি? মুখের আশেপাশে নালীগুলাকে অগ্রপরিপাক নালী। আর অগ্রপরিপাক নালী আরেক নাম হচ্ছে কি? ফরগাট। ফরগাট মানে হচ্ছে সামনের গাটটা, সামনের পেটটা। তাহলে মোটামুটি চিত্রটা বুঝাই গেছে কিনা আমাকে বলতো, বা ক্লিয়ার করতে পারছি কিনা জিনিসটা। আর এখন হচ্ছে ওদের কাজ, ওদের কাজগুলো আমরা কিন্তু এখনো পুষ্টিক গ্রন্থিতে আসিনি। আমরা কি গ্রন্থি পড়াইছি এখন পর্যন্ত? গ্রন্থি পড়াই নাই কিন্তু। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এখন চিত্রটা একটু কপি করতে হবে। অপ্রয়োজনীয় অংশগুলো মুছে দিই। ওকে। মেসেন্টেরনের ফুল নাম কি? এগুলো তো এখন লাগবে না, তাই না? গিজিবিজি করে লাভ নাই, এখন অন্য অন্য কিছু পড়াবো তো সেজন্য। Okay, জায়গা হবে। আচ্ছা এতটুকু রাখি, দেখা যাক। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ওরা কোনটা কি কাজ করে এটা তো আমাদের জানা লাগবে, তাই না? তো প্রি ওরাল ক্যাভিটি কি করে? প্রি ওরাল ক্যাভিটি কি করে? প্রি ওরাল ক্যাভিটি এবং প্রাক মুখগহ্বর হচ্ছে খাবার জমা রাখে, কি করে? এটা তো দেখলে বুঝা যায়, তাই না? খাবার জমা রাখে। তারপর হচ্ছে মুখছিদ্র দিয়ে খাবার ঢুকে, এটা লেখার কিছু আছে। মুখছিদ্র দিয়ে খাবার ঢুকে, তারপর হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংসও কোনো কাজ করে না, ফ্যারিংস শুধু মানে ফ্যারিংস দিয়ে খাবারটা জাস্ট পাস হয়। জাস্ট কি হয়? পাস হয়ে অন্ননালীতে যায়, তাই না? অন্ননালীতে যাওয়ার পর কি হয়? অন্ননালীর কোনো কাজ করে না, খাবারটা কোথায় পাস হয়? ক্রপে পাস হয়। তার মানে আমরা এখানে সংক্ষেপে লিখে যদি লিখে দিই যে খাবারটা খাওয়ার পর পাস হয়, জাস্ট আর কিছু না, তাই না? এখানেও খাবার হচ্ছে কি? খাবার পাস হয়। এবার হচ্ছে ক্রপে গিয়ে আর খাবার পাস হবে না, ক্রপে গিয়ে একটা কাজ হবে। হুম। ক্রপে গিয়ে কি হবে? কাজ হবে। তো ক্রপ কি করে দেখি বলতো? ক্রপ হচ্ছে অস্থায়ী ভাবে খাবার জমা রাখে, অস্থায়ী। হুম। অস্থায়ী ভাবে খাবার জমা রাখে। জিনিসটা কেমন জানোস? গরু আছে না? গরুর কিন্তু পেটের মধ্যে একটা থলি থাকে, হ্যাঁ। ওই জাবর কাটে না, গরু জাবর কাটে না, ওই যে কি একটা বলে, ওই যে খাবার, এই যে চিবাবার সময় কিছু অংশ হচ্ছে ওখানে থলির ভিতর জমা রাখে, প্রয়োজনে ইউজ করে, হ্যাঁ।
প্রয়োজনে ইউজ করে। তো জিনিসটা এরকম আর কি, মানে ক্রপে হচ্ছে খাবারটা অস্থায়ীভাবে জমা থাকে, প্রয়োজনে ইউজ করবে, যখন খিদা লাগবে তখন ওখান থেকে আবার ইউজ করবে এরকম। হুম। আচ্ছা, এবার হচ্ছে গিজার্ট। গিজার্ট কি করে, তারপর খাবার যখন গিজার্টে যাবে, হুম, খাবার যখন কোথায় যাবে, গিজার্টে যাবে, গিজার্ট কি করবে, গিজার্ট হচ্ছে খাবার চূর্ণ করে ফেলে। খাবার কি করে ফেলে, খাবার চূর্ণ করে। এই যে কারণ, তার মানে এবার কি বুঝলি, এটা মজার জিনিস পড়লি না? না, মানুষের যেরকম হয় না, খাবার চূর্ণ হয় গিজার্টে গিয়ে। মজার ব্যাপার হচ্ছে মানুষের খাবার চূর্ণ হয় মুখের ভিতর, দাঁত, তাই না? কিন্তু ওদের কিন্তু এতক্ষণ খাবারটা কোনো ভাঙেই নেই। রুটিটা যেভাবে খাইছিস, কথা কথা তো রুটি রুটি যদি রুটি খাই না, ঘাস টাস তৃণভোজী না, ওটা তো তৃণভোজী। তো ঘাস খাইছে, ঘাসটা কিন্তু এখনো কোনোভাবে কাটে নাই, কোনোভাবে কাটে নাই, ঘাসটা যেভাবে খাইছে এভাবে কিন্তু ঢুকতে ঢুকতে এবার গিজারে গেছে। গিজারে যাওয়ার পরে এবার হচ্ছে ওরা চিবাচ্ছে এটাকে, চিবাই চিবাই এ কি করতেছে, চূর্ণ করতেছে। তাহলে চিবাচ্ছে কি দিয়ে, গিজার দিয়ে, দাঁত দিয়ে না কিন্তু, মুখে দাঁত দিয়ে না কিন্তু। তাহলে হুম, কেমনে চিবাচ্ছে গিজার নিয়ে আমরা একটু একটু স্টাডি করবো তো। হুম। তাহলে গিজাটে কি হয়, খাবার চূর্ণ হয়। গিজাটে কি হয়, খাবার চূর্ণ হয়। বুঝতে পারছি? এবার গিজাট নিয়ে একটু হালকা স্টাডি করি। গিজারটা দেখতে কেমন, এভাবে দেখাই দিলে বুঝবি না? গিজারটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ বরাবর কাটি, গিজারটাকে আমরা কিভাবে কাটবো, প্রস্থচ্ছেদ বরাবর কেটে এবার উপর থেকে দেখতেছি। প্রস্থচ্ছেদ বরাবর আশা করি কি জানোস, তাই না? এই যে এভাবে কেটে দিব আর কি, এই যে এভাবে কেটে দিব ধুম করে, ধুম করে কেটে এবার উপর থেকে দেখতেছি। তাহলে উপর থেকে দেখলে গিজারের চিত্রটা কেমন দেখাবে জানোস? গিজারের চিত্রটা অনেকটা এমন দেখাবে। হুম, এরকম দেখাবে। ওকে, আর একটু সুন্দর করে রাখতে হবে, অনেক কিছু আছে আবার ভিতরে। এরকম দেখাবে না? তুই স্বাভাবিকভাবে চিন্তা কর, এবার গোলাকার একটা জিনিস কেটে ফেলছিস প্রস্থচ্ছেদ বরাবর, এবার উপর উপর থেকে দেখালে এটা এরকম দেখাবে না? এরকম দেখাবার পর তারপর হচ্ছে কি, এখানে বিভিন্ন জিনিস থাকে, এই জায়গাটাতে পেশি থাকে, পেশি কি থাকে, পেশি মানে মাংসের মতন। এই যে এই জায়গাটাতে পেশি, দেখছস, সাদা সাদা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পেশি। হুম। তারপর হচ্ছে পেশি থাকে, এটা তো ভালো কথা। দাঁত থাকে, কি থাকে, দাঁত, দাঁত। ওই যে খাবার চূর্ণ করে, চিবাই বলছি না, ওরা তো এই গিজার দিয়ে চিবাই। তো দাঁতটা কিভাবে থাকে, দাঁতটা হচ্ছে এভাবে থাকে, ৬টা দাঁত থাকে। কয়টা দাঁত থাকে, ৬টা, ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে দাঁত কয়টা আছে, ৬টা। এইগুলা দিয়ে খাবার চূর্ণ করে, দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না? ঘাস ফড়িংয়ের নাড়ি ভুড়ি সব বাইর করে বলছি না, কোনো কিছু বাদ দিব না, ভিতরে কি আছে না আছে সব দেখে বুঝবো আজকে। তাহলে এটা কি, এগুলা হচ্ছে দাঁত, এগুলার একটা নাম আছে, এই নাম, নাম হচ্ছে এগুলাকে বলা হয়, এগুলাকে বলা হয় দাঁত। দাঁত কয়টা বলতো, ৬টা। মোস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? ওকে, তারপর তাহলে এটা শেষ। আর দাঁতের ফাঁকে ফাঁকে একটা খালি জায়গা আছে না, দাঁতের ফাঁকে ফাঁকে, আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি দুইটা, এই যে দেখছস, এই দাঁতের ফাঁকে যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটাকে বলা হয় প্যাট। এটাই কি বলা হয়, প্যাট, মানে পেট। হ্যাঁ। আচ্ছা, দাঁত যদি ৬টা থাকে তাহলে পেট কয়টা থাকবে, পেটও ৬টা থাকবে না, কারণ ৬টা দাঁতের ফাঁকে ফাঁকে। ৬টা দাঁতের ফাঁকে ফাঁকে ৬টা পেট থাকবে না? তাহলে দাঁত ৬টা, পেট ৬টা। আর এই পেট দিয়ে কিছু চুল উৎপন্ন হয়েছে, কি উৎপন্ন হয়েছে, চুল। এই যে দেখ, দেখছস,
এটা কিন্তু ঘাসফড়িং এর উপর একটা প্রিমিয়াম ক্লাস নেওয়া হচ্ছে, ফুল প্রিমিয়াম ক্লাস। বই পড়লে কিন্তু ফুল পাগল হয়ে যেতি, দেখতে পারস বই খুলে। আর এই চুলগুলো হচ্ছে অসংখ্য। এই চুলগুলো কি? এগুলো হচ্ছে চুল। আর চুল হচ্ছে কত? চুল হচ্ছে অসংখ্য। অসংখ্য, বুঝতে পারছি। আচ্ছা, বই পড়তে বলতেছি না মানে কি, আমি পড়াবার আগে যদি বই পড়তি তাহলে পাগল হয়ে যেতি। এখন এখন বললে সবগুলো বুঝতে পারবি বইতে কি লিখতেছে। হ্যাঁ, কারণ তুই তো বডি পার্ট গুলো চিনে গেছিস। তো তাই এখন কিন্তু বই পড়া লাগবে, কারণ বায়োলজি মানে বই, বুঝছিলাম না? বতে ব। হুম। বায়োলজিতে বই ছাড়া কোনো কথা নেই। তাহলে এটা বুঝাতে পারছি কিনা বল? তাহলে এখন গিজাটে হয় কি, গিজাটে যখন খাবারগুলো ঢুকে, খাবারগুলো ঢুকার পর এই দাঁত হলুদ দাঁতগুলো দিয়ে কি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, বুঝতে পারছি? খাবার চূর্ণ হয়। খাবার চূর্ণ হওয়ার পর সব খাবার এই গিজার চূর্ণ করতে পারে না। ধর মানে যতটুকু পরিমাণ খাবার গিজারের ভিতর ঢুকছে তার 80% চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু 20% বাকি আছে এখনো টোটাল, একদম মানে ঠিক করে চূর্ণ হয় নাই। তখন কি হয়? তো তখন হচ্ছে গিজারের মধ্যে একটা কপাটিকা থাকে। গিজার মেসেঞ্জারের মধ্যে কি থাকে? কপাটিকা। তো কপাটিকাটাকে আমি কিভাবে প্রকাশ করব? সবুজ কালার দিয়ে দিই। এই যে মেসেঞ্জার আর গিজারের মধ্যে কি থাকে? কপাটিকা। তাহলে এটা থেকে প্রশ্ন আসে যে কপাটিকা কোথায় থাকে? মেসেন্টেরন আর গিজারের সংযোগস্থলে, বুঝতে পারছি? এই কপাটিকাটা কি করে? এই কপাটিকা মানে কি? ঢাকনা না? কপাটিকা কতবার বুঝছোস? হৃৎপিণ্ডে বুঝছোস না কপাটিকা? কপাটিকা মানে হচ্ছে ঢাকনা। তো খাবার এটা ঢাকনাটা এমন ভাবে তৈরি যে খাবারগুলা পরিমাণ ভাবে চূর্ণ হয়েছে, মানে পিউর সাইজ অনুযায়ী চূর্ণ হয়েছে, ওই খাবারে অনলি কপাটিকা দিয়ে যাইতে পারে। তার মানে বড় যেগুলো ভালোভাবে চূর্ণ হয়নি, ওই 20% বলছি না ভালোভাবে চূর্ণ হয়নি, ওইগুলা যাইতে পারে না। হুম। তাহলে কপাটিকার কাজ কি? কপাটিকার কাজটাও বলে দিই। এটা কিভাবে লিখবো দেখি বলতো, সাজায় লিখতে হবে তো। ইয়া ভালোভাবে চূর্ণ না হওয়া খাবারগুলো আস্তে বাধা প্রদান করে, তাই না? ভালোভাবে, তোর পড়াবার আগে বই পড়ছি, বই পড়ে এখন নিজে বুঝাচ্ছি। আর আমার খাতার মধ্যে কিওয়ার্ড লিখে রাখছি, কি কোনটার পর কি পড়াইতে হবে, জাস্ট এটাই। হ্যাঁ, অনেক বড়, প্রচুর বড়। হুম। তাহলে ভালোভাবে চূর্ণ না হওয়া খাবার, খাবার ইয়া মেসেঞ্জারে যেতে বাধা প্রদান করে, তাই না? বাধা প্রদান করে। তাহলে ইয়ার কাজও বুঝাইতে পারছি, কপাটিকার কাজও বুঝাইতে পারছি, তাই না? ওকে। তাহলে দাঁত দিয়ে কি করে খাবার চূর্ণ করে? প্যাডের কোনো কাজ নাই, চুলের একটা কাজ আছে। ওই যে যে খাবারগুলা পরিপাক হয়নি, চূর্ণ হয়নি, ওই খাবারগুলোকে চুল ধরে ফেলে। চুল ধরে আবার দাঁতের সাথে ঘষে এই চুল দিয়ে ধরে। চুল বলে যে তুই কোথায় যাচ্ছস, তুই এখনো তোর কাজ শেষ হয়নি, তোর আরো চূর্ণ নিতে হবে। ওই চুল দিয়ে খাবারগুলো পেঁচায় ধরে এবার দাঁতের কাছাকাছি নিয়ে আসে। দাঁত এবার আবার চিবাই, বুঝতে পারছি? তো চুলের কাজটা আর লিখতেছি না। তারপর হচ্ছে মেসেন্টেরন। এবার হচ্ছে কি, মেসেন্টেরনের কোনো কাজ নাই, মেসেন্টেরনের খাবারগুলো থাকে। মেসেন্টেরনের কাজ হচ্ছে আমি বলবো পুষ্টিক গ্রন্থি যখন পড়াবো তখন। হুম। কারণ আমরা কিন্তু এখনো গ্রন্থি নিয়ে কোনো আলোচনা করি না, আমরা শুধু নালী, পরিপাক নালী নিয়ে আলোচনা করতেছি। তো পুষ্টিক গ্রন্থির আমি হালকা করে বলে দিই, মেসেন্টেরনের যে আবরণ আছে এই আবরণের মধ্যে কিছু অঙ্গ আছে যে অঙ্গগুলো হচ্ছে রসক্ষরণ করে। এই রসগুলো হচ্ছে এবার খাবার সাথে মিশে এবার খাবারগুলোকে আরো পরিপাক করে, বুঝতে পারছি? এই মেসেন্টেরনের, হ্যাঁ, এনজাইম, এনজাইম, ভেরি গুড। এই মেসেন্টেরনের আবরণে গ্রন্থি আছে কিছু। এই গ্রন্থিগুলো কি করে? রসক্ষরণ করে। আর গ্রন্থি থেকে রসক্ষরণ হলে মানে কি, এনজাইম থাকে এই রসগুলোতে,
এই এনজাইম গুলা এই খাবারের উপর পরিপাক করে, খাবারকে আরো ব্রেক করে। বুঝতে পারছি কিনা? ওকে, যেমন অ্যামাইলেস এনজাইম কি করে? গ্লুকোজকে ভেঙে ফেলে না, সরকার কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজে পরিণত করে ফেলে। মানে কার্বোহাইড্রেটের সব থেকে ছোট ফর্ম কোনটা? গ্লুকোজ না? এই ছোট ফর্মে পরিণত করে ফেলে কে? ওই অ্যামাইলেস এনজাইম। তো এনজাইমের কাজই তো এটা, তাই না? তো মানুষের পরিপাক নালী পড়ে আসলে তো এটা কিছুই না, এটা তো আরো কঠিন ছিল। হ্যাঁ, তারপর ইলিয়াম কি করে? ইলিয়াম হচ্ছে পুষ্টি শোষণ করে। ইলিয়াম কি করে? ওই খাবারগুলো থেকে পুষ্টি শোষণ করতে হবে না? এই পুষ্টিগুলো তো পরবর্তীতে দেহের বিভিন্ন কোষে যায়। তাহলে কি করে? পুষ্টি শোষণ করে। বুঝতে পারছি? তারপর রেকটাম কি করে? আচ্ছা, রেকটাম না, আরেকটা অঙ্গ আছে তো, কোলন। কোলন, হ্যাঁ, কোলনটা তো এই পাশে মুছে দিছি, আবার আনতেছি তারা, এই যে এখান থেকে ঘুরে আনতেছি। হ্যাঁ, রেকটাম, কোলন কিন্তু ইলিয়াম আর রেকটামের মাঝখানে, তাই না? তাহলে কোলন কি করে? কোলন হচ্ছে যে, কোলন কি করে ভুলে গেছি। কোলন হচ্ছে যে পানি শোষণ করে। কোলন কি করে? পানি শোষণ করে। আর কি আছে? রেকটাম, তাই না? এবার রেকটাম কি করে? রেকটাম তো কিছুই করে না, মল জমা রাখে। মলগুলো জমা রাখে, এটা তো মানুষের মতনই, তাই না? মল জমা রাখে। আর পায়ের ছিদ্র কি করে? মলগুলো ছেড়ে দেয়। তাহলে মোটামুটি পরিপাক নালী সবার কাজ আমি একদম সুন্দর করে বুঝাই দিছি। একদম এর থেকে সুন্দর করে ওইতে আর বোঝানোর কোনো নিয়ম নেই। হুম, ওকে, তাহলে মোটামুটি এটা তো ক্লিয়ার হইলো। আর কি বোঝানোর আছে তার? এর পরবর্তীতে যাওয়ার আগে, গ্রন্থিতে যাওয়ার আগে আমাদের আরেকটা জিনিস বুঝাইতে হবে। এগুলো তো সব বুঝে ফেলছি। এই যে রেকটাম আছে না? রেকটাম, এই রেকটাম হচ্ছে মল জমা রাখে, প্লাস হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর গ্লুকোজ শোষণ করে। ওকে, তাহলে মল জমা রাখে, প্লাস অ্যামাইনো অ্যাসিড আর গ্লুকোজ কি করে? শোষণ করে। গ্লুকোজ শোষণ, একটা অবস্থা আমি নিজের খাতায় জীবনে এরকম চিত্র আঁকিনি। এবার হচ্ছে রেকটামকে যদি আমরা একটু কেটে ফেলি, প্রস্তুচ্ছেদ করি রেকটামকে, ঠিক সেম ভাবে যেমন গ্রিজেটকে করছিলাম। হুম, রেকটামকে যদি আমরা প্রস্তুচ্ছেদ করি, বাজি কোথায় আঁকবো? এগুলো এক পৃষ্ঠায় থাকলে সুবিধার না? এটা এই যে এই জায়গায় রেকটামকে প্রস্তুচ্ছেদ করলে রেকটামও এরকম দেখাবে না? তো রেকটামের ভিতরের আবরণটা এরকম ভাঁজ হয়ে গেছে। এরকম কি হয়ে গেছে? ভাঁজ হয়ে গেছে। ৩, ৪, ৫, ৬, ৬টাই ভাঁজ হয়েছে। ৬টায় ভাঁজই আঁকতে হবে। এই ৬টা ভাঁজকে কি বলা হয়? রেকটাল পেপিলা। অনেকটা গিজারের মতন ৬টা দাঁত, এখানে ৬টা ভাঁজ, তাই না? এগুলাকে বলা হয় রেকটাল পেপিলা। এগুলাকে কি বলা হয়? রেকটাল পেপিলা। এই রেকটাল পেপিলা গুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর গ্লুকোজ শোষণ করে। তাহলে মোটামুটি শেষ, সব শেষ। হুম, এবার আমার কাজ শেষ, এবার বাকিগুলো রেডি রাখছি। হুম, এবার হচ্ছে পুষ্টি গ্রন্থি। পুষ্টিক নালী নিয়ে কিন্তু সবকিছু শেষ করছি আমি, তাই না? পুষ্টিক গ্রন্থি, তাহলে পুষ্টিক গ্রন্থি কি হবে? পুষ্টিক গ্রন্থি হচ্ছে ওদের হচ্ছে লালা গ্রন্থি আছে। লালা গ্রন্থিটা কোন জায়গায় অবস্থিত? লালা গ্রন্থিটা হচ্ছে যে, যদি আমরা দেখি এখানে দাগ দেওয়া যাচ্ছে, হ্যাঁ দাগ দেওয়া হচ্ছে। লালা গ্রন্থি হচ্ছে এটি ঘাসফড়িংয়ের প্রধান পুষ্টিক গ্রন্থি। প্রধান পুষ্টিক গ্রন্থি তার মানে ঘাসফড়িংয়ের কোনটা? লালা গ্রন্থি। তার মানে কতটা অনুন্নত এবার বুঝতে পারছো? আমাদের লালা গ্রন্থি কোথায় থাকে? মুখের মধ্যে থাকে না? আমাদের লালা দিয়ে শুধু কার্বোহাইড্রেট পরিপাক করতে পারি, মনে আছে? শুধু কার্বোহাইড্রেট। আমিষ আর স্নেহ জাতীয় খাদ্য কখনো লালার রস দিয়ে পরিপাক হয় না। কিন্তু ওদের ওদের প্রধান গ্রন্থি লালা গ্রন্থি, মানে এটাই ওদের
মেন লালা দিয়ে মোটামুটি সবকিছু পরিপাক করে ফেলতে পারে খাদ্য, কারণ ওরা যে টাইপের খাদ্য খায় এগুলো লালা রস দিয়ে এনাফ পরিপাক করা। তো লালার গ্রন্থিগুলো কোথায় অবস্থিত? ওরা হচ্ছে ক্রপ ক্রপ আশা করি এবার তো চিনছো ক্রপ কি। ক্রপের নিচে ক্রপের নিচে ক্ষুদ্র শাখা প্রশাখা যুক্ত এক জোড়া, কয় জোড়া? যেগুলো দাগাই দিচ্ছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে ক্রপের নিচে এটা হচ্ছে এমসিকিউ আসতে পারে এক জোড়া, এটা হচ্ছে এমসিকিউ আসতে পারে এক জোড়া মানে কি দুইটা লালা গ্রন্থি আছে, তাই না? আর ওদের প্রধান লালা গ্রন্থি কোনটা? ইয়া মানে ওদের প্রধান পুষ্টি গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি। তারপর হচ্ছে লালা গ্রন্থির নালী লেবিয়ামের গোড়ায় গলবিলে উন্মুক্ত হয়, স্বাভাবিক। লালা গ্রন্থিগুলো অবস্থিত কোথায়? আমি চিত্রটা কিভাবে আঁকবো, অবস্থা তো খারাপ। ক্রপ কোথায়? এই যে ক্রপ, ক্রপ দেখতেছস? এই যে ক্রপ, এই যে ক্রপ দেখছস? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ ক্রপ, হ্যাঁ ক্রপ দেখা যাচ্ছে। ক্রপ দেখছো? আরে এই যে ক্রপের নিচে বলছে না, ক্রপের নিচে, এই যে ক্রপের নিচে এক জোড়া, এক জোড়া মানে কি দুইটা না? এই যে এখানে একটা, এখানে একটা, এগুলো হচ্ছে কি লালা গ্রন্থি। এগুলো কি? লালা গ্রন্থি। এই লালা গ্রন্থি থেকে নল বেড়েছে না, এই নলগুলো হচ্ছে মুখছিদ্রে যায় উন্মুক্ত হয়েছে, এই নলগুলো হচ্ছে মুখছিদ্রে উন্মুক্ত হয়েছে। কারণ লালা রস থাকে কোথায়? মুখ, মুখগহ্বরে না? রসগুলো উৎপন্ন হচ্ছে কিন্তু গ্রন্থিতে, এই গ্রন্থি দিয়ে হচ্ছে নলের মাধ্যমে হচ্ছে মুখের মুখের মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি? তাহলে আমি এখানে ছোট করে লিখে দিই লা গ্র, লা গ্র মানে কি লালা গ্রন্থি। ওকে, লালা গ্রন্থি। তো তার মানে বুঝাইতে পারছি আশা করি নলের মাধ্যমে কিভাবে যাচ্ছে। কারণ আমাদের যে লালা গ্রন্থি আছে, আমাদের কিন্তু ৩ জোড়া লালা গ্রন্থি আছে, এগুলো পড়াইছি কিন্তু। দুইটা হচ্ছে কানের নিচে, দুইটা হচ্ছে জিহ্বার পিছনে, দুইটা হচ্ছে যে জিহ্বার সামনে, সামনে একটু ফ্রেনুলামে উন্মুক্ত হয়েছে। তো এই এই লালা গ্রন্থিগুলো থেকে নল বের হয়ে সবগুলো কিন্তু একত্রে মুখগহ্বরে উন্মুক্ত হয়েছে, তাই না? তাই মুখগহ্বরে লালা নিঃসৃত হয়। কিন্তু লালা গ্রন্থি কিন্তু মুখগহ্বরে অবস্থিত থাকে না, এটা তো জানোস। নলটা উন্মুক্ত হয় যে মুখগহ্বরে, তার মানে ওদেরটা হচ্ছে ক্রপের নিচে থাকে, আর ক্রপের নিচ থেকে হচ্ছে নল উন্মুক্ত হয়ে এটা মুখগহ্বরে উন্মুক্ত হয়েছে। হ্যাঁ, আর ওদের ওদের মুখগহ্বরে বলছিলাম না লেবিয়াম, ওদের নিচের ঠোঁটকে কি বলা হয়? ওদের নিচের ঠোঁটকে লেবিয়াম বলা হয় না? ওই নিচের ঠোঁটের গোড়ার দিকে হচ্ছে যে ওদের নলটা উন্মুক্ত হয়েছে, লালা গ্রন্থির নলটা। আর উপরের ঠোঁটকে কি বলা হয়? ল্যাব্রাম, কালকে পড়াইছি। তো লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রসে, আর লালা রসকে স্যালাইভা বলা হয়, এটা তো মানুষেরটাও সেম। হ্যাঁ, স্যালাইভা বলা হয়। তো এগুলো কি করে? খাদ্যটাকে পিচ্ছিল করে ফেলে, ফলে গলাধঃকরণ ইজি হয়, চর্বণে সাহায্য করে ফেলে, কারণ পিচ্ছিল করে ফেলে না, তাহলে চাবাতে সহজ হয়, গিলতেও সহজ হয়। কিছু শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়, এটা ভূমিকা পালন করে, কিছু না। লালা রসের কাজই হচ্ছে শর্করা জাতীয় খাদ্য পরিপাক করা, বুঝতে পারছি? এটা মানুষ হোক আর ঘাস ফড়িং হোক, আর ঘাস ফড়িং বেশিরভাগ শর্করা জাতীয় খাদ্যই খায় বেশিরভাগ। তাহলে এটা গেল একটা গ্রন্থি, লালা গ্রন্থি, যেটা একজোড়া অবস্থিত। এরপর হচ্ছে মেসেন্টেরন বা মধ্যকোষিক নালী অন্ত আবরণ, ওই বলছি না মেসেন্টেরনের আবরণের গ্রন্থি থাকে। মেসেন্টেরন অন্তঃপ্রাচীরে বেশ কিছু ক্ষরণকারী কোষ, হ্যাঁ, যারা যাতে হচ্ছে পাচক রস খরিত হয়। শেষ, খরিত পাচক রস থেকে খাদ্য পরিপাকে অংশ নেয়, এগুলো তো কমন সেন্সের ব্যাপার, তাই না? এই যে মেসেন্টেরন আবরণ হচ্ছে এটা না, তো মেসেন্টেরন আবরণ থেকে হচ্ছে যে এই জায়গায় এই আবরণ গুলাতে কিছু এরকম কোষ থাকে, দেখছোস? অন্ত আবরণে মানে ভিতরের আবরণে এরকম কিছু কোষ থাকে। এই যে লাল কালার দেখতেছিস না, আমি আঁকছি যে মেসেন্টেরনে, এই যে, হ্যাঁ, এখানে কিছু এরকম কোষ থাকে, এগুলো থেকে যে রসকরণ হয়, এই রসগুলো হচ্ছে পাচক রস হিসেবে কাজ করে। পাচক রস মানে কি? খাবারকে পরিপাক করে ফেলে রসগুলো এনজাইমের সাহায্যে, বুঝতে পারছি? তাহলে এতটুকু ক্লিয়ার। তারপর আরেকটা রস, আরেকটা হচ্ছে হেপাটিক সিকা। হেপাটিক সিকা হচ্ছে যে অগ্র আর মধ্য পৌষ্টিক নালীর সংযোগস্থলে অবস্থিত, কোণ আকৃতির, কি আকৃতির? কোণ আকৃতির ৬ জোড়া লম্বা ও স্বচ্ছ নালিকাকে হেপাটিক বা গ্যাস্ট্রিক সিকা বলা হয়। হ্যাঁ, এটাই আবার ইম্পর্টেন্ট একটা পড়া। হ্যাঁ, এটা ইদানিং মনে রাখতে পারতেছি না কেন, সিকা মানে কি? সিকা মানে একটা অর্থ ছিল তো, সিকার একটা অর্থ ছিল। সিকা 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 সিকা, আচ্ছা যাই হোক, পড়াই ফেলি আগে, পরে মনে পড়লে বলবো। হুম, তাহলে হচ্ছে যে এই গিজার্ট মানে অগ্র পৌষ্টিক নালীর শেষ অংশ কোনটা? গিজার্ট না?
আর মধ্য পৌষ্টিক নালী তো একটাই অংশ, মেসেন্টেরন, ঠিক না? তো এদের সংযোগস্থলে হেপাটিক সিকা থাকে। কি থাকে? হেপাটিক সিকা। আর হেপাটিক সিকা কয়টা থাকে? 6 জোড়া। 6 জোড়া মানে হচ্ছে যে A1, A2 কোন আকৃতির বলছে না? 3, 4, 5, 6, 6টা হইছে না? আচ্ছা, লাল কালার না দিই, লাল কালার দিলে মিশে যাচ্ছে, তাই না? কালারটা 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে 6টা। এই পাশে, অপর পাশে যেটা চিত্রে দেখা যাচ্ছে না, ওই সাইডে আরো 6টা। তাহলে মোট কয়টা? 6টা, সরি 12টা, মানে 6 জোড়া। মানে কয় জোড়া? 6 জোড়া। তো এগুলোকে বলা হয় হেপাটিক সিকা। এগুলোকে কি বলা হয়? সিকা ওয়ার্ডটা আমার মনে পড়তেছে না। নর্মালি তো আমি বায়োলজিতে কোনো ওয়ার্ড বাদ দিই না, সেটা জানোস, বাট সাডেনলি সিকা মনে পড়তেছে না মানে কি। হুম, এত লাগবেও না, এগুলো আমি পড়াই দিই, এত ডিটেলস প্রশ্ন আসবে না। তোর প্রশ্ন আসবে কয়টা? তোর প্রশ্ন আসবে যে হেপাটিক সিকা কোথায় অবস্থিত, হেপাটিক সিকা কয়টা, বেশি হলে প্রশ্ন আসবে এটা, তাই না? তাহলে হেপাটিক সিকা কয়টা? হেপাটিক সিকা হচ্ছে যে 6 জোড়া। 6 জোড়া, একটা এই পাশে, আরেকটা হচ্ছে ওই পাশে পিছন দিকে, যেটা দেখা যাচ্ছে না আর কি, চিত্র তো 2D, তাই না? তাহলে এই হেপাটিক সিকা গুলো কিন্তু ইয়ে হিসেবে কাজ করে, গ্রন্থি হিসেবে কাজ করে। এই হেপাটিক সিকা গুলো থেকে রসক্ষরণ হয়, এই রসক্ষরণ হওয়ার কারণে খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। বুঝতে পারছি? তাহলে এ হলো কি, হেপাটিক সিকা অন্তর্প্রাচীরে অবস্থিত ক্ষরণকারী কোষ থাকে যা পাচক রস করিতে খাদ্য পরিপাকে সাহায্য করে। শেষ। আর হেপাটিক সিকা গুলোকে কি বলা হয়? গ্যাস্ট্রিক সিকাও বলা হয়। হেপাটিক সিকা গুলোকে কি বলা হয়? গ্যাস্ট্রিক সিকাও বলা হয়। আশা করি মোটামুটি সব তোমার বোঝা হয়ে গেছে। তাহলে আমরা এখন যেগুলো এমসিকিউ আসতে পারে কিওয়ার্ড করে বলি, তো এটা এবার মনে রাখতে পারো, পৌষ্টিকতন্ত্র 6 মন্ত্র। পৌষ্টিকতন্ত্র কি? 6 মন্ত্র। পৌষ্টিকতন্ত্র নিয়ে কোনো নাম্বার নিয়ে এমসিকিউ আসছে, গিজারে কয়টা দাঁত, অমুকে কয়টা ভিলাই আছে, বা অমুকে কয়টা ক্যাপিলা আছে, যাই বলুক, চোখ বন্ধ করে কি দেখাই দিবি? 6। শুধু হেপাটিক সিকা 6 জোড়া, তার মানে 12টা। এটা খেয়াল রাখতে হবে, 6 জোড়া, কিন্তু হেপাটিক সিকা 6 জোড়া, এটা খেয়াল রাখতে হবে। ওটা আবার 6টা না। ওকে? তাহলে গিজারের দাঁতের সংখ্যা কয়টা? 6টা। প্যাডের সংখ্যা কত? 6টা। রেকটাল ফেভিলা কয়টা? 6টা। এগুলো পড়ছি না? রেকটাল ফেভিলা অ্যামিনো অ্যাসিড আর গ্লুকোজ শোষণে সাহায্য করে, প্লাস মিনারেল শোষণে সাহায্য করে। হেপাটিক সিকা কয়টা? 6 জোড়া। হুম। আর হেপাটিক সিকা হচ্ছে গ্লুকোজ শোষণে সাহায্য করে। আর পাইলোরিক স্ফিংটার হচ্ছে ষষ্ঠ খণ্ড, ষষ্ঠ খণ্ডকে অবস্থিত পাইলোরিক স্ফিংটার। পাইলোরিক স্ফিংটারটা কি জানোস? মেসেন্টেরনের মেসেন্টেরনের শুরুতে আর শেষে একটা স্ফিংটার থাকে। ওকে? মেসেন্টেরনের শুরুতে আর শেষে একটা স্ফিংটার থাকে, ওই স্ফিংটারটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। আর এটা নরমালি উদরের ষষ্ঠ খণ্ডকে থাকে। বুঝতে পারছি? সেই জন্য বলা হয় পরিপাকতন্ত্রের 6 মন্ত্র। আশা করি পারা যাবে। আর হেপাটিক সিগা কিন্তু 6টা না, আমি বারবার বলে দিচ্ছি। হেপাটিক সিগা কয়টা? 6 জোড়া। আর এনজাইম, এনজাইমটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসতে দেখা গেছে। হুম, যে লালা গ্রন্থিতে যে লালা রস ক্ষরণ হয়, এই লালা রসে কি কি এনজাইম থাকে? আসলে ওরা পাচক রস হিসেবে কাজ করে কেন? কারণ ওদের মধ্যে এনজাইম থাকে, এই এনজাইম গুলো খাবার পরিপাক করে, তাই না? সেই জন্য তো ওরা পাচক রস। এখন কথা হচ্ছে, এই গ্রন্থিগুলোতে যে রসকরণ হয়, এই রসের মধ্যে যে এনজাইম থাকে, এটা ক্লিয়ার হইলাম। এখন লালা রসে কি এনজাইম থাকে? আর মেসেন্টেরন আবরণ থেকে, অন্ত আবরণ থেকে যে রসগুলো ক্ষরণ হয়, ওখানে কি 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 এনজাইম থাকে? এগুলো কিন্তু এমসিকিউর জন্য কি খুব খুব ইম্পর্টেন্ট। এগুলো কেমনে মনে রাখবো? মনে রাখার একটা নিয়ম আছে। হুম, যেমন লালা গ্রন্থির এনজাইম গুলাই, এটাকে মনে রাখবো লাল আকাশ। কি আকাশ? লাল আকাশ। লাল দিয়ে হচ্ছে লালা। ওকে? আ দিয়ে হচ্ছে অ্যামাইলেস। আ দিয়ে কি? অ্যামাইলেস। কা দিয়ে কি? কাইটিনেস। আর ইয়া দিয়ে কি? তালিপার্শ্ব দিয়ে হচ্ছে সেলুলেস। বুঝতে পারছি? এগুলো আবার আলাদা মার্ক করে দিচ্ছি না। হুম। তারপর হচ্ছে মেসেন্টেরনে কি কি থাকে? অ্যামাইলেস, ম্যালটেস, ট্রিপটেজ, ইনভার্টেজ, লাইপেজ, ল্যাকটেজ, ট্রিপসিন। হ্যাঁ, তো এখন এগুলো মেসেন্জারটা কিভাবে মনে রাখবি? মেসেন্জার হচ্ছে মাটিতে লাটিম। মেসেন্জারটা কিভাবে মনে রাখবি? মাটিতে লাটিম, লাটিম। হুম, মাটিতে লাটিম। মাটিতে মানে হচ্ছে মেসেন্টেরন,
আর লাটিন দিয়ে হচ্ছে বাকি এনজাইম গুলা। ওকে, এল দিয়ে কি, এল দিয়ে হচ্ছে লাইপেজ, তারপর এ দিয়ে কি অ্যামাইলেজ, তারপর টি দিয়ে কি ট্রিপটেজ আর হচ্ছে ট্রিপসিন, আর আই দিয়ে কি ইনভার্টেজ, আর এম দিয়ে কি ম্যালটেজ, আর লা দিয়ে আরেকটা হবে সেটা হচ্ছে ল্যাকটেজ, লা দিয়ে মানে এল দিয়ে। আশা করি পারা যাবে। হ্যাঁ, আর এগুলো তো আসলে এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। নিচের কোনটি হচ্ছে লালা গ্রন্থিতে লালা রসে পাওয়া যায়, নিচের কোনটি হচ্ছে মেসেঞ্জারে পাওয়া যায়। তো তুমি যখন তখনই যদি শুধু ছন্দটা মনে রাখো, হ্যাঁ, তখন তুই অপশন দেখলে বুঝবি না অপশনের মধ্যে ছন্দের মধ্যে কোনটা পড়তেছে কোনটা পড়তেছে না। এগুলো তো ইজিলি লাগানো যাবে আশা করি। তাহলে এই গেল ঘাসফড়িং এর পরিপাক তন্ত্র, এইভাবে তারা খাদ্য পরিপাক করে। বুঝতে পারছি? তাহলে ফুল জিনিসটা একটু রিভাইজ দিয়ে দিই, মানে কিভাবে পরিপাকটা হচ্ছে। প্রথমে খাবারটা মুখগহ্বরে আসতেছে, মুখগহ্বরে এসে ইয়াতে কি বলে মুখগহ্বরে আসছে, আসার পর হচ্ছে লালা গ্রন্থি আছে না, লালা গ্রন্থি হচ্ছে কি, লালা গ্রন্থি থেকে এই রসগুলা খাবারের সাথে মিশে খাবারকে পিচ্ছিল করে ফেলছে, খাবারকে কি করছে পিচ্ছিল করে ফেলছে, আর গলাধর করানোর জন্য ইজি করছে। আর গলাধর করানোর জন্য যখন ইজি করছে, খাবারগুলো ধুম করে গলা গলা দিয়ে নেমে ইয়াতে অন্ননালী দিয়ে নেমে ক্রপে আসছে। ক্রপে আসার পর কি হয়েছে, ক্রপ হচ্ছে কিছু খাদ্য জমা রাখছে পরবর্তীতে ইউজ করার জন্য। হ্যাঁ, ক্রপ হচ্ছে কি করছে, কিছু খাদ্য হচ্ছে জমা রাখছে পরবর্তীতে ইউজ করার জন্য, আর কিছু খাদ্য হচ্ছে নিচে দিয়ে ছেড়ে দিছে। নিচে দিয়ে ছেড়ে দেওয়ার পর গিজারে আসছে, তাই না? এবার গিজেট খাবারগুলোকে কি করছে, চূর্ণ বিচ্ছিন্ন করছে 6টা দাঁত দিয়ে। হ্যাঁ, 6টা দাঁত দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করছে। প্লাস হচ্ছে আবার এই যে দেখছো হেপাটিক সিকা গুলো গিজার্টে অবস্থিত, তাই না? উপরের 3টা পার্ট, কিন্তু উপরের 3টা পার্ট সামনে আর পিছনের 3টা পার্ট, মানে 6টা হচ্ছে যে গিজারে অবস্থিত আর 6টা হচ্ছে মেসেঞ্জারে অবস্থিত, তাই না? তাহলে 6টা থেকে রসক্ষরণ হচ্ছে, রসক্ষরণের মোটামুটি এখানেও কিছু পরিপাক হয়ে যায়। হ্যাঁ, তো ধরলাম 80% পরিপাক হয়েছে, 80% পরিপাক হয়ে যায়, এই কপাটিকা আছে না, কপাটিকা দিয়ে চলে যায়। আর কিছু খাদ্য 20% পরিপাক হয় না ভালো মতো, ওগুলা কপাটিকা দিয়ে যেতে পারে না। ওগুলো হচ্ছে ইয়া কি বলে গিজারের চুলগুলা ওই খাদ্যগুলাকে ধরে এনে আবার চাবায় আর কি। হ্যাঁ, তো যে 80% খাবার এখানে চলে আসছে, মেসেঞ্জারে চলে আসছে, মেসেঞ্জার অন্ত আবরণ থেকে এগুলো তো গ্রন্থি হিসেবে কাজ করতেছে, ঠিক না? সিক্রেটরি কোষ হিসেবে কাজ করে। এই কোষগুলো থেকে রসকরণের খাবার সাথে মিশে, প্লাস আবার 6টা হেপাটিক সিগা কিন্তু মেসেঞ্জারে অবস্থিত, তাই না? এখানে কিন্তু 3টা দেখাচ্ছে, কারণ বাকি 3টা কিন্তু অপোজিট সাইডে, যেটা চিত্রে দেখানো যাচ্ছে না। এখান থেকে খাবারগুলো মিশে রসক্ষরণে একেবারে একটা অবস্থা হয়। খাবারের অবস্থায় ইলিয়ামে আসে, ইলিয়ামে আসে কি করে, ইলিয়াম খাবার কিন্তু মোটামুটি অনেক পরিপাক হয়ে গেছে, তাই না? এবার ওই খাবারগুলা থেকে ইলিয়াম হচ্ছে পুষ্টি শোষণ করে ফেলে। তারপর হচ্ছে খাবারগুলো হচ্ছে কোলনে যায়, কোলন হচ্ছে খাবারগুলো থেকে পানি শোষণ করে ফেলে। তারপর বাকি যে অংশ থাকে এগুলো হচ্ছে অপাচ্য অংশ, এগুলো রেকটামে যে মলাশয় হিসেবে মল আকারে জমা থাকে, তার পায়ুছিদ্র দিয়ে চলে যায়। হ্যাঁ, রেকটামে আবার ওই কি থাকে, রেকটাল পেপিলা থাকে না, এই যে রেকটাল পেপিলা 6টা, ওগুলো হচ্ছে মল থেকে আবার অ্যামাইনো অ্যাসিড আর গ্লুকোজ শোষণ করে। কি করে? অ্যামাইনো অ্যাসিড আর গ্লুকোজ শোষণ করে ফেলে, তারপর খাবারটা ছেড়ে দেয়। আশা করি ফুল জিনিসটা তুমি চিত্রটা দেখলে বুঝার কথা, সব কিছু লিখে দিছি। ওকে, তারপর পৌষ্টিক গ্রন্থি কি, এগুলো তো এখনই পড়াইলাম, সব পড়াই ফেলছি। এবার হচ্ছে প্রধান মানে পৌষ্টিক গ্রন্থি শেষ, এবার আমাদের কাজ কি, রক্ত সংবহন তন্ত্র। তো ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কি কি দ্বারা গঠিত, কি প্রথমে এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে রক্ত সংবহন তন্ত্র কি। এই যে রক্তটা পরিবহন হচ্ছে, সারা দেহে রক্ত পরিবহন হচ্ছে। হ্যাঁ, রক্তের মাধ্যমে কিন্তু পুষ্টি উপাদানগুলো এক সাইড থেকে আরেক সাইডে যায়, তাই না? এক কোষ থেকে আরেক সাইডে যায়, ট্রান্সফার হয় পুষ্টি উপাদানগুলো, রক্ত পরিবাহিত হচ্ছে। এই রক্ত যে পরিবাহিত হচ্ছে, রক্তকে পরিবহন যারা করতেছে, যে অঙ্গগুলো করতেছে, ওদেরকে সবগুলোকে একসাথে বলতেছে রক্ত সংবহন তন্ত্র, তাই না? তো ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র বলতে গেলে একদম ইজি। হুম, তো ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের ব্যাপারটা হচ্ছে যে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কি কি দ্বারা গঠিত, তাই না? কি কি দিয়ে গঠিত। তো এটা কিভাবে মনে রাখবো, এটা এবার মনে রাখবো, ট্রিপল এইচ। কি মনে রাখবো? 3টা এইচ। একটা এইচ হচ্ছে হিমোসিল, এটাকে মিক্সোসিলও বলা হয়। কেন মিক্সোসিল বলা হয় এগুলো আমরা পড়বো। হ্যাঁ, আরেকটা এইচ কে বলা হয় হিমোলিম্ফ। আরেকটা এইচ হচ্ছে হৃদযন্ত্র, হৃদ, হ্যাঁ মানে হার্ট। হ্যাঁ, ওদের হৃদযন্ত্রকে কিন্তু পৃষ্ঠীয় বাহিকা বলা হয়, দেখছো? পৃষ্ঠীয় বাহিকা কেন বলা হয় বলতো? কারণ ওদের হৃৎপিণ্ডটা হচ্ছে যে পৃষ্ঠে অবস্থিত। হুম, এখানে আমি একটা ভুল ওয়ার্ড ইউজ করে বলছি, ওদের হৃৎপিণ্ড বলছি। ওদেরটাকে হৃৎপিণ্ড বলা হয় না, ওদেরটাকে বলা হয় হৃদযন্ত্র। তাহলে কেন হৃৎপিণ্ড বলা হয় না? প্রথম কথা হচ্ছে যে ওদের মানে হৃদযন্ত্রটা দেখতে হৃৎপিণ্ডের মতন না, মানুষের হৃৎপিণ্ডের মতন না। হ্যাঁ, বাট কাজটা করে অনেকটা
হৃৎপিণ্ডের মতন, সেই জন্য এটাকে হৃৎ নাম দেওয়া হয়েছে, কিন্তু এটাকে সম্পূর্ণরূপে বিজ্ঞানীরা হৃৎপিণ্ড বলতে পারতেছে না, বুঝতে পারছি, সেই জন্য এটা নাম দিচ্ছে হৃদযন্ত্র। এটা হচ্ছে একটা রিজন যে সম্পূর্ণরূপে দেখতে হৃৎপিণ্ডের মতন না। আরেকটা রিজন কি সেটা একটু পরে বলবো। আর হিমোসিল কি, হিমোলিঙ্ক কি, হৃদযন্ত্র কি, এগুলো কিভাবে কাজ করে, কেমনে কাজ করে, সবই পড়াবো, চিন্তা করার কোনো কারণ নাই। হ্যাঁ, এই তিনটা জিনিস নিয়ে আপাতত এটা জেনে রাখছি কি, এই তিনটা জিনিস নিয়ে রক্ত সংবহনতন্ত্র গঠিত। ওকে, কার, মানুষের না ঘাসফড়িং এর? ঘাসফড়িং এর। তা হচ্ছে তিনটা জিনিস তো ডিটেলসে পড়াবো, আপাতত স্কিপ করলাম। হৃদস্পন্দনের হার, হ্যাঁ, ঘাসফড়িং এর হৃদস্পন্দনের হার হচ্ছে এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, 100 থেকে 110 বার, মানে প্রতি মিনিটে 100 থেকে 110 বার হৃদস্পন্দন হয়। মানুষের কতবার হয় বলতো? 70 থেকে 80 বার, মানে গড়ে 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 হচ্ছে 75 বার হার্টবিট, প্রতি মিনিটে হার্টবিট হয় 75 বার গড়ে, আর এমনি হয় 70 থেকে 80 বার। হ্যাঁ, আর ঘাসফড়িং এরটা কতবার? 100 থেকে 110 বার। এটা এমসিকিউর জন্য কতটা ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে রক্ত প্রবাহের সময়, মানে পুরা দেহে রক্ত ঘুরে আসতে 30 থেকে 60 মিনিট সময় লাগে। হৃদস্পন্দন কেন হয়? রক্তটাকে সারা দেহে ঘুরে আনতে তো, তাই না? তো এক রক্তগুলা এক সার্কেল থেকে আরেক সার্কেলে পুরা দেহে ঘুরে আসতে 30 থেকে কত 60 মিনিট সময় লাগে। উন্নত পানি না, তো তার মানে কি এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তা হচ্ছে হিমোসিলের তিনটা সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস, বা স্টার্নাল সাইনাস। আচ্ছা, সবগুলো বুঝাই দিব, সব একদম ডিটেলসে বুঝাবো। আপাতত একটা জিনিস পড়াই, পেরিকার্ডিয়াল সাইনাসে হৃৎপিণ্ড অবস্থান করে, আবারও হৃৎপিণ্ড বলছি, সরি, হৃদযন্ত্র অবস্থান করে। আর পেরিভিসেরাল সাইনাস হচ্ছে পৌষ্টিক নালী ধারণ করে। আর পেরিনিউরাল সাইনাস হচ্ছে যে স্নায়ুরজ্জু অবস্থান করে। এখন কথা হচ্ছে হোয়াট ইজ পেরিকার্ডিয়াল সাইনাস, কি বলতেছে এগুলা, তাই না? অবশ্যই হৃৎপিণ্ড। কিন্তু সাইনাস এগুলো কোত্থেকে আসছে? সাইনাস মানে কি? হ্যাঁ, সাইনাস মানে কি? সাইনাস মানে হচ্ছে প্রকোষ্ঠ। সাইনাস মানে কি? প্রকোষ্ঠ। আমরা অনেকে বলি না আমাদের সাইনাস হয়েছে রোগ, ঠান্ডা লাগছে সাইনাস, কিন্তু তোকে আমি যখন ইয়া শ্বসনতন্ত্র পড়াইছিলাম তখন কিন্তু আমি তোকে সাইনাস কি বুঝিয়ে দিয়েছিলাম, তাই না? আমি মানুষের মুখ আঁকছিলাম, নাকের দুই পাশে দুইটা ছিদ্র প্রকোষ্ঠ থাকে, চোখের এখানে দুইটা প্রকোষ্ঠ থাকে, এদিকে একটা প্রকোষ্ঠ থাকে ম্যাক্সিলার দুই পাশে। এই প্রকোষ্ঠগুলোকে সাইনাস বলা যায়। এই প্রকোষ্ঠগুলোতে যখন প্রদাহ সৃষ্টি হয় তখন এটাকে বলা হয় আমরা এটাকে সাইনোসাইটিস বলি। হুম, সাইনোসাইটিস। আচ্ছা, আমরা সবগুলো বুঝাবো। পেরিকার্ডিয়াল সাইনাস কি, পেরিভিসেরাল সাইনাস কি, পেরিনিউরাল সাইনাস কি, এগুলো বুঝাবার আগে আমাদেরকে আগে একটা জিনিস বুঝতে হবে, রক্ত সংবহনতন্ত্র যেহেতু পড়তেছি, তো রক্ত সংবহনতন্ত্রের মধ্যে ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র, কালকে বলছিলাম। আর মানুষের আমাদের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে কি বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। এখন মুক্ত রক্ত সংবহনতন্ত্র কি আর বদ্ধ রক্ত সংবহনতন্ত্র কি, আমি তোকে কালকে এটা বলছিলাম, আমি শিওর তুই ভুলে গেছিস। হ্যাঁ, আর বুঝছস তো শিওর, তাই না? ওকে, এখন মুক্ত রক্ত সংবহনতন্ত্র কি? মুক্ত রক্ত সংবহনতন্ত্র মানে হচ্ছে যে এই যে রক্ত আছে না, এই যে রক্ত, হার্টের মধ্যে রক্ত আছে না, এই রক্তগুলা রক্তনালী দিয়ে গিয়ে শুধু রক্তনালীর ভিতরে আবদ্ধ থাকে না, রক্তনালীটা কিন্তু দেখ আবার দেহগহ্বরে উন্মুক্ত হয়েছে না, দেহগহ্বর উন্মুক্ত হয়ে গেছে, এই যে তার মানে কি রক্তগুলা রক্তনালী দিয়ে কিছু পরিমাণ রক্তনালী দিয়ে পাস হচ্ছে, আবার কিছু পরিমাণ রক্ত কিন্তু আবার দেহগহ্বরে উন্মুক্ত হয়ে যাচ্ছে। এই ফাঁকা স্থানটাকে বলতেছে দেহগহ্বর, মানে দেহের বাকি যে খালি অংশ আছে, দেহের খালি অংশ ওখানে উন্মুক্ত হয়ে যাচ্ছে। উন্মুক্ত হয়ে কি হচ্ছে জানোস? এই উন্মুক্ত হয়ে রক্তগুলো যখন এখানে চলে আসছে, এখানে চলে আসার পর আবার ঠিক হার্টে যাচ্ছে, আবারও হার্টে যাচ্ছে, আবারও হার্টে যাচ্ছে, আবারও সেম চক্র ঘটতেছে। এটাকে বলা হয় মুক্ত রক্ত সংবহনতন্ত্র। বুঝতে পারছি? তার মানে এটাকে মুক্ত কেন বলা হচ্ছে? এই রক্ত শুধু রক্তনালীর ভিতর আবদ্ধ না, এটা দেহগহ্বরে ছড়াই যাচ্ছে, উন্মুক্ত ভাবে ছড়াই যাচ্ছে, তাই না? দেহগহ্বরে উন্মুক্ত হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে বলা হয় মুক্ত রক্ত সংবহনতন্ত্র। আর আমাদেরটা যদি বদ্ধ রক্ত সংবহনতন্ত্র চিন্তা করি, এটা হার্ট থেকে রক্ত যাচ্ছে, রক্ত কিন্তু রক্তনালীর ভিতরে আছে, এখনো আছে না রক্তনালীর ভিতরে, ধমনী দিয়ে যাচ্ছে, ধমনীগুলো কোশিক জালিকায় বিভক্ত হয়ে গেছে, কোশিক জালিকায় বিভক্ত হয়ে এবার শিরা দিয়ে আবার রক্ত চলে আসতেছে হার্টে। মাঝখানে কি দেহে উন্মুক্ত হয়েছে কোনোভাবে? এটা বদ্ধ না, মানে রক্তনালী গুলার ভিতরে আবদ্ধ না। রক্তনালী কোনগুলা? ধমনী, শিরা, এগুলাই তো রক্তনালী, ধমনী, কোশিক জালিকা, শিরা। হ্যাঁ, তো
আমি সবসময় একটু বেসিক মনে করাই দিই। আমি জানি এগুলো আবার ভুলে গেছো, এগুলো বারবার কেন ভুলে যাস। এখান থেকে রক্ত যেখানে যাচ্ছে, হ্যাঁ, দেখি বলতে গেলে এটাকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নাকি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এই যে এখানে যাচ্ছে, এই যে টিক চিহ্ন দেখাই দিচ্ছে, এই যে হার্ট থেকে এভাবে যাচ্ছে, এটা ধমনী। কারণ এটাই তো হার্ট থেকে ধমনী বের হয়, তাই না? আর শিরা এসে হার্টে ঢুকে, তো এই জিনিসটা বেসিক। তো ধমনী বের হার্ট থেকে ধমনী বের হচ্ছে মানে কি, সারা দেহে ধমনী যাচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে। এবার কোষিক জালিকে বিভক্ত হয়েছে, এই কোষিক জালিকে বিভক্ত হয়ে যাওয়ার পর এবার এই দিক দিয়ে রক্ত যাচ্ছে, এটা কি সমৃদ্ধ রক্ত যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। কারণ কেন, এটা কোষিক জালিকে বিভক্ত হয়ে এগুলো শিরায় পরিণত হয়েছে, শিরা হয়ে এবার হচ্ছে এখানে আবার হার্টে আসতেছে। বুঝতে পারছি? আবার 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 হার্ট সেটাকে কিভাবে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত করে, এগুলো অলরেডি অনেকবার পড়াইছি। হ্যাঁ, এই রক্ত আবার পালমোনারি দিয়ে ধমনী, সরি শিরা দিয়ে হচ্ছে যে কি ফুসফুসে যাবে, ফুসফুস থেকে আবার এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে আবার হার্টে আসবে। হ্যাঁ, তো আমরা এখন এই জায়গায় আর যাচ্ছি না। আমরা হচ্ছে মেনলি হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র আর বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। আর মুক্ত রক্ত সংবহনতন্ত্র কাদের আছে, কোন শ্রেণী পর্বের প্রাণীদের আছে? মা মার হচ্ছে কি মুক্ত রক্ত সংবহনতন্ত্র। তাহলে ম দিয়ে কি, এম দিয়ে হচ্ছে মলাস্কা। হ্যাঁ, মলাস্কা। আরেকটা কি হবে বলতো, এ দিয়ে কি হবে? কেন অ্যানালিডা হবে? ঘাসফড়িং কি অ্যানালিডা? ঘাসফড়িং আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। হ্যাঁ, আর বদ্ধ রক্ত সংবহনতন্ত্র হচ্ছে যে এসি। আমি কালকে ভুলে এ বলে দিছি, এ না। হ্যাঁ, এসি হবে। হুম, এ দিয়ে হচ্ছে কি অ্যানালিডা। এ দিয়ে কি অ্যানালিডা। আর সি দিয়ে কি কর্ডাটা, যেমন আমরা, তাই না? কর্ডাটা। বুঝতে পারছি? তাহলে এখন হচ্ছে আবার আগের জায়গায় আসি। হুম, তো এখানে বলা হচ্ছে কেন এটাকে মানে মুক্ত রক্ত সংবহনতন্ত্র বলা হয়। ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্র অনুন্নত এবং উন্মুক্ত বা ল্যাকুনার প্রকৃতি। ল্যাকুনার প্রকৃতি মানে কি, দেহগহ্বরকে ল্যাকুনা বলা হয়। দেহগহ্বরকে কি বলা হয়? ল্যাকুনা বলা হয়। তো ওদের রক্তনালীগুলো যেহেতু দেহগহ্বর উন্মুক্ত হয়েছে, সেজন্য এটাকে ল্যাকুনার প্রকৃতির বলে। বুঝতে পারছি? রক্ত সংবহনের জন্য ঘাসফড়িং এর রক্তনালী শিরা বা কোষিক জালিকা গঠন করে না, এগুলো আমরা জানি। রক্তদেহের উন্মুক্ত বা ফাঁকা স্থানে মুক্ত হয় বলে এদেরকে রক্ত সংবহনতন্ত্রকে মুক্ত রক্ত সংবহনতন্ত্র বলে। এর বুঝে যাবার কিছু আছে? বুঝে যাওয়ার কিছু নেই। এখন রক্ত সংবহনতন্ত্র তিনটা জিনিস দ্বারা গঠিত বলছিলাম, তাই না? হিমোসিল, হিমোলিম্ফ আর পৃষ্ঠীয় বাহিকা মানে কি, হৃদযন্ত্র। হ্যাঁ, হিমোসিল মানে কি, সবসময় মনে রাখবি, বায়োলজিতে হিম ওয়ার্ডটা থাকবে, হিম দ্বারা বোঝায় রক্ত। আর সিল মানে কি, গর্ত। গর্ত, গহ্বর আর কি, সিল মানে কি গহ্বর। হুম, তাহলে হিমোসিল মানে কি, যে গহ্বরে রক্ত থাকে, তাই না? মজার ব্যাপার হচ্ছে ওদেরটা মুক্ত রক্ত সংবহনতন্ত্র না। তো মুক্ত রক্ত সংবহনতন্ত্র মানে কি, দেহের সব জায়গায় রক্তটা উন্মুক্ত হয়ে যাবে না, ছড়াই যাবে না। তার মানে ওদের ফুল দেহ গহ্বরটাই রক্ত দ্বারা পূর্ণ। কথা কথা সত্য কিনা বল? তাহলে ওদের ফুল দেহ গহ্বরটাই হচ্ছে হিমোসিল। এই যে তার মানে হিমোসিল হচ্ছে এই যে দেখছস, ফুল দেহ গহ্বরটাই হচ্ছে কি হিমোসিল। আশা করি বুঝাইতে পারছি। যেহেতু ওদের ফুল দেহ গহ্বরটা হিমোসিল, ফুল দেহটাই হচ্ছে রক্ত দ্বারা পূর্ণ। এখন দেহের ভিতরে হচ্ছে লসিকা থাকে না, লসিকা বলছি না, আমাদের যেমন লসিকা রস থাকে ওদেরও তো লসিকা রস থাকবে। হ্যাঁ, এখন ওদেরটা যেহেতু ফুল দেহে উন্মুক্ত, হ্যাঁ, তো ওদের জন্য আলাদা লসিকা নালী আর নাই, তাই না? ওদের রক্ত নালী আর লসিকা নালী আর আলাদা নয়, কারণ ওদের রক্ত তো ফুল দেহেই আছে। তার মানে কি, ওদের যে লসিকার রসটা উৎপন্ন হচ্ছে, লসিকার রস আর ওদের রক্ত, ওরা মিশে যায় না, মিশে যায় না। লসিকা আর রক্ত, রক্ত মিশে। আর লসিকাকে ইংলিশে কি বলা হয়, লিম্ফ বলা হয় না, লিম্ফ। আর রক্তকে ইংলিশ সাইন্টিফিকে কি বলা হয়, হিম বলা হয় না। একটু আগে বলছি না, হিম মানে কি রক্ত।
তাহলে হিমোলিম্ফ মানে কি? রক্ত আর লসিকা একসাথে মিশ্রিত। হিমোলিম্ফ মানে কি? রক্ত প্লাস লসিকা। বুঝতে পারছি? রক্ত প্লাস লসিকা। তার মানে ওদের রক্ত সম্বন্ধ তিনটা জিনিস দিয়ে গঠিত। দুইটা জিনিস আমরা পড়ে বলছি, একটা হচ্ছে হিমোসিল, কারণ হিমোসিল হচ্ছে ফুল দেহ গহ্বরটার মধ্যে ওদের রক্তটা ছড়াই আছে, আবার রক্তের সাথে ওদের লসিকা রসগুলো মিশ্রিত অবস্থায় থাকে, তাই না? আর এর রক্তের সাথে যে লসিকা গুলো মিশ্রিত অবস্থা থাকে, এই নতুন রসটাকে বলা হয় হিমোলিম্ফ। হ্যাঁ, কারণ লসিকার ইংলিশ হচ্ছে লিম্ফ আর রক্তের হচ্ছে হিম। বুঝতে পারছি কিনা? তার মানে হিমোলিম্ফ বলা হয়। আর হিমোসিলকে মিক্সোসিলও বলা হয় বলছিলাম না? তার কারণ কেন, হিমোসিলের ভিতরে তো রক্ত আর লসিকাটা মিক্স অবস্থায় থাকে, মিক্স অবস্থায় থাকে, সেই জন্য এটাকে মিক্সোসিল বলা হয়। তার মানে আমরা বলতে পারি এর ভিতর রক্ত আর লসিকা কি অবস্থায় থাকে? মিশ্রিত অবস্থায় থাকে, তাই না? মিশ্রিত থাকে, তাই এটাকে কি বলা হয়? হিমো সরি মিক্সোসিল। সব ক্লিয়ার হয়েছে কিনা বল বেসিক। বাকি একটা আছে, সেটা হচ্ছে পৃষ্ঠবাহিকা বা হৃদযন্ত্র, সেটা নিয়ে আমরা ডিটেলস পড়বো, যেহেতু হার্ট। হ্যাঁ, হার্ট নিয়ে তো কোনো কিছু চাপ দিই না আমরা, তাই না? তাহলে হিমোসিল কি, হিমো ইয়া কি, এগুলো বুঝাই ফেলতে পারছি আমরা। এখন আসি এখানে কি কি পড়াইতে হবে। আচ্ছা, হিমোসিলে এবার হচ্ছে আমরা হিমোসিল আর হিমোলিম্ফ নিয়ে মানে একটা বেসিক ধারণা দিছি, এখন একটু ডিপে ডিপে ঢুকবো। প্রথম কথা হচ্ছে হিমোসিল কি দ্বারা গঠিত। হিমোসিল হচ্ছে যে, হিমোসিল মানে কি ফুল দেহ গহ্বরটাকে হিমোসিল বলতেছি, তাই না? রক্তপূর্ণ দেহ গহ্বরটাকে। আচ্ছা, হিমোসিল হচ্ছে ভ্রূণীয় সিলম আর ব্লাস্টোসিল পরিবর্তিত হয়ে পতঙ্গে হিমোসিল গঠন করে। ব্লাস্টোসিল কি, এই চিত্রটা আমরা অনেকবার দেখাইছি তোকে, তাই না? এটা হচ্ছে জাইগট। জাইগট হচ্ছে বিভক্ত হইতে হইতে বহুকোষী ভ্রূণে পরিণত হয়, তাই না? যখন প্রথমবার বহুকোষী ভ্রূণে পরিণত হয়, তখন কিন্তু কোষগুলো একটার থেকে একটা কোনো ফাঁক থাকে না, নিরেট অবস্থায় থাকে। নিরেট অবস্থায় থাকে না? তো যখন নিরেট অবস্থায় থাকে, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয় দেখি বলতো? পারস কিনা? মরুলা, ভেরি গুড, মরুলা। আর এরপর একটু পরবর্তী স্টেজে কি হয়, এর পরবর্তী স্টেজে হচ্ছে কোষগুলো একটু সজ্জিত হয়, সজ্জিত হয়ে মাঝখানে একটা ফাঁপা জায়গা সৃষ্টি করে। মাঝখানে একটা কি সৃষ্টি করে? ফাঁপা জায়গা সৃষ্টি করে। এই স্টেজটাকে কি বলা হয়? ব্লাস্টুলা, ভেরি গুড। এই স্টেজটাকে বলা হয় ব্লাস্টুলা, তাই না? আর এই ব্লাস্টুলা দশায় যে গর্তটা পাওয়া যায়, এই ফাঁপা জায়গা, এটাকে বলা হয় কি? ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল। এই যে ভ্রূণীয় অবস্থায় এই ব্লাস্টোসিল আর সিলম মিলেই পরবর্তীতে এই ফুল দেহ গহ্বরটা গঠন করে হিমোসিল। এই দেহ গহ্বরটাকে আমরা হিমোসিল বলতেছি, বুঝতে পারছি এবার? সিলম মানে কি আশা করি জানো, শ্রেণীবিন্যাসে পড়ে আসছোস। ওই ফাঁকা ফাঁকা জায়গা, দেহের ফাঁকা জায়গাটাকে সিলম বলা হয়। হ্যাঁ, তো ওই ব্লাস্টোসিল আর ওই ফাঁকা জায়গাটা মিলে আলটিমেটলি এই পুরো দেহ গহ্বরটা গঠন হয়, সেটাকে হিমোসিল বলতেছি। হ্যাঁ, এখন হচ্ছে যে একটু আগে পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসিরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস পড়ছস না? এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? এ দেখতো, দুইটি অনুদৈর্ঘ্য পর্দা দ্বারা হিমোসিল তিনটি সাইনাসে বিভক্ত থাকে। সাইনাস মানে প্রকোষ্ঠ বলছিলাম না? এ দেখ, এই একটা পর্দা দেখতেছো লাল কালার, এই একটা পর্দা, আর একটা পর্দা হচ্ছে এই একটা পর্দা। হ্যাঁ, তো এই পর্দা দুইটা দৈর্ঘ্য বরাবর না? এই যে দৈর্ঘ্য বরাবর না? তো সেই জন্য এগুলাকে বলা অনুদৈর্ঘ্য পর্দা। এই দুইটা অনুদৈর্ঘ্য পর্দা থাকার কারণে ওতে কিন্তু তিনটা প্রকোষ্ঠে ভাগ হয়ে গেছে। নিচের একটা প্রকোষ্ঠ, মাঝখানে একটা প্রকোষ্ঠ, উপরে একটা প্রকোষ্ঠ। এটা ভুল লিখছে, অনুদৈর্ঘ্য হবে। হুম, তার মানে কি, নিচে একটা প্রকোষ্ঠ, মাঝখানে একটা প্রকোষ্ঠ, উপরে একটা প্রকোষ্ঠ, এরকম বিভক্ত হয়ে গেছে না এই পর্দা দুইটা থাকার কারণে? এই প্রকোষ্ঠগুলোকে বলা হচ্ছে সাইনাস। প্রকোষ্ঠকে কি বলা হয়? সাইনাস। এখন এটাকে উপরেরটাকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস। কেন পেরিকার্ডিয়াল সাইনাস বলা হয়? তার মানে কি, নাম শুনেই বুঝতেছো, এই সাইনাসের মধ্যে কি থাক কি থাকবে? এই সাইনাসের মধ্যে হৃদযন্ত্র থাকবে, তাই না?
কারণ কার্ডিয়া ওয়ার্ডটা থাকবে, কার্ডিয়া মানে কি হৃৎপিণ্ডের সাথে মানে রিলেটেড, তাই না? হৃৎপিণ্ডের সাথে রিলেটেড, তার মানে কি এ সাইনাসের মধ্যে থাকবে হৃদযন্ত্র। আর এই সাইনাসটা কোথায় অবস্থিত? এই উপরে উপরে অবস্থিত। এটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। আশা করি বুঝাতে পারছি। মাঝখানে ভিসেরাল, সবসময় মনে রাখবি ভিসেরাল ওয়ার্ডটা দ্বারা বুঝাই, ভিসেরাল ওয়ার্ডটা দ্বারা কি বুঝাই জানোস? নরম জিনিস, নরম জিনিস। আর নরম জিনিস কি কি আছে? নরম জিনিসের মধ্যে থাকে, নরম জিনিসের মধ্যে আছে পুষ্টিকতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র। তাহলে নরম জিনিসের মধ্যে কি কি আছে? পুষ্টিক, রেচন, জননতন্ত্র। এগুলো কোথায় অবস্থান করতেছে? পেরিভিসেরাল সাইনাসে। হুম। আর তার মানে মাঝখানের অংশটাকে আমরা বলতেছি 2 নাম্বার পেরিভিসেরাল সাইনাস, তাই না? তারপর হচ্ছে নিচের প্রকোষ্ঠটাতে স্নায়ু স্নায়ুরজ্জু অবস্থান করে, স্নায়ুরজ্জু। আর স্নায়ুর সাথে আমরা স্নায়ু বলতে কি বুঝি? নিউরন বুঝি না? নিউরন। তো এটার সাথে তার মানে স্নায়ুরজ্জুর সাথে রিলেটেড একটা ওয়ার্ড হচ্ছে পেরিনিউরাল, নিউরাল, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে যে পেরিনিউরাল সাইনাস। আর এই জায়গায় হচ্ছে স্নায়ুরজ্জু অবস্থান করে। এই জায়গায় কি অবস্থান করে? স্নায়ুরজ্জু অবস্থান করে। স্নায়ুরজ্জু অবস্থান করে। আশা করি এবার ফুল সাইনাস ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে না? আর এখানে হচ্ছে হৃদযন্ত্র অবস্থান করে। আর ওখানে কি করে এটা তো লিখে দিছে মাঝখানেরটাতে, তাই না? বইতে কিন্তু এগুলো কোনো কিছু ক্লিয়ার করে লেখা নেই যে সাইনাস বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, কেন বোঝাচ্ছে। জিনিসগুলো হচ্ছে এখন ফুল ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলতে একটু। তাহলে এমসিকিউ আসে যে পেরিকার্ডিয়াল সাইনাসে কি থাকে, পেরিভিসারাল সাইনাসে কি থাকে। আচ্ছা পেরি মানে কি? চারপাশ কি? মানে এই সাইনাসের চারপাশ ঘিরে এই হৃদযন্ত্র থাকে, এই চারপাশে। আর এই সাইনাসের চারপাশ ঘিরে হচ্ছে পুষ্টিতন্ত্র, রেচনতন্ত্র, জনতন্ত্র থাকে। আর ওই সাইনাসের চারপাশ ঘিরে হচ্ছে যে ইয়া থাকে, স্নায়ুরজ্জু থাকে। সেজন্য এটা পেরিনিউরাল, এটা পেরিভিসারাল, ওইটা পেরিকার্ডিয়াল। হ্যাঁ। তারপর হচ্ছে যে না, তারপর আর কি? এটা তো পড়াই ফেলছি না? এগুলো তো পড়াইছি। এরপর হচ্ছে যে হিমোসিল পড়াইছি, এগুলো তো পড়াইছি। এবার হচ্ছে হিমোলিম্ফ। হুম। হিমোলিম্ফ নিয়ে আসলে তেমন কিছু ইয়া নাই, মানে পড়া নাই। হিমোলিম্ফ আমি কি অলরেডি বুঝাই দিছি না? ওদেরটাকে হিমোলিম্ফ কেন বলা হয় দেখি বলতো? একটু আগে বুঝাইছি হিমোলিম্ফ কেন বলা হয়। হুম। হ্যাঁ, হ্যাঁ। লসিকা বুঝি নাই, লসিকার রক্ত কি হয়েছে? হ্যাঁ, রক্ত আর লসিকা হচ্ছে মিক্স অবস্থায় থাকে, তাই না? সেই জন্য এটাকে বলা হয় হিমোলিম্ফ। আর হিমোসিলটাকে মিক্সোসিল কেন বলা হয়? কারণ হিমোসিলের ভিতরেই তো এই রক্ত আর লসিকা মিশ্রিত অবস্থায় থাকে, তাই না? সেজন্য হিমোসিলকে মিক্সোসিল বলা হয়। তাহলে এটাই বলতেছে এই যে ঘাসফড়িংয়ের রক্ত হিমোসিল নামক দেহগহ্বরে লসিকার সাথে মিশে থাকে বলে এদেরকে রক্তকে হিমোলিম্ফ বলে। কারণ লসিকার ইংলিশ কি? লিম্ফ। হ্যাঁ। রক্তরস এবং হিমোসাইট নামক রক্তকণিকার সমন্বয়ে হিমোলিম্ফ গঠিত। হ্যাঁ। আচ্ছা, তার মানে ওদের রক্তরস, ওদের রক্তটা অ্যাকচুয়ালি শুধু রক্ত না, ওদের রক্তের সাথে লসিকাও মিশ্রিত আছে। হ্যাঁ। সেই জন্য ওদের রক্তটাকে আমরা ডাইরেক্ট রক্ত আকারে পাবো না। আমরা যদি দেহটা কেটে ফেলি, ওদের কি শুধু রক্ত বের হবে? শুধু রক্ত বের হলে না আমরা বলতাম যে কি বলে হিমোসাইট বের হচ্ছে, ঠিক আছে? কিন্তু এখন তো বলতে হবে হিমোলিম্ফ বের হচ্ছে, তাই না? তো আমাদের রক্তরস দুইটা জিনিস দ্বারা গঠিত না? একটা হচ্ছে রক্তরস, আমাদের রক্ত দুইটা জিনিস দ্বারা গঠিত। একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা, তাই না? রক্তকণিকার মধ্যে অনুচক্রিকার সাথে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা থাকে। আর ওদের রক্তরসটা ওদেরটা তো রক্তরস বলতে পারবো না, ওদেরটাকে বলতে হবে হিমোলিম্ফ। কারণ কেন? লসিকা মিশ্রিত অবস্থায় আছে। হিমোলিম্ফ হচ্ছে দুইটা জিনিস দিয়ে গঠিত। একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে কি? রক্তরস, একটা হচ্ছে হিমোসাইট। হ্যাঁ। হিমোসাইট এক ধরনের রক্তকণিকা। হুম। তো এদেরকে মিলে হচ্ছে টোটাল হিমোলিম্ফ গঠিত হয়েছে। হিমোসাইট হচ্ছে একটা ডিটেলসে পড়া আছে আশা করি। হিমোসাইট এই যে, তার মানে ওদের রক্তরস হচ্ছে 70% পানি। এটা এমসিকিউর জন্য আসবে। এটা কিসের জন্য আসবে?
এমসিকিউর জন্য আসবে। আর ওদের মধ্যে নাইট্রোজেন থাকে না, নাইট্রোজেন কম থাকে না, এই যে দেখছো ডাউন চিহ্ন দেওয়া আছে, এই কিওয়ার্ড দিয়ে হ্যাঁ এই যে ডাউন মানে একদম কম, কম না থাকে, নাইট্রোজেন কম থাকে। তারপর হচ্ছে ওদের মধ্যে ওদের রক্তরসে মিল, বিশেষ করে হচ্ছে ট্রাহলোজ পরিবাহিত হয়। ট্রাহলোজ, ট্রাহলোজ, ট্রাহলোজ মানে কি জানোস? দুইটা গ্লুকোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ মিলে এটা গঠিত হয়। হ্যাঁ, তো এই ট্রাহলোজ হিসেবে হচ্ছে খাদ্য পরিবাহিত হয় আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায় রক্তরসের মাধ্যমে। তাহলে এটা গেল একটা। এবার হচ্ছে হিমোসাইট, হিমোসাইট মানে রক্তকণিকা। হ্যাঁ, রক্তরসে হিমোসাইট নামক বর্ণহীন, কেমন বর্ণহীন, বর্ণহীন শ্বেতকণিকা থাকে। তার মানে ওদের কোনো ইয়া থাকে না, লোহিত রক্তকণিকাও থাকে না, অনুচক্রিকাও থাকে না, ওদের কি থাকে? হিমোসাইট নামে একটা শ্বেত রক্তকণিকা থাকে, ঠিক আছে? শুনতে পাচ্ছিস কিনা? তার মানে শ্বেত রক্ত কণিকার কাজ কি? ইমিউন সিস্টেমে রক্ষা করা, তাই না? প্রতিরক্ষা কাজ করা। তার মানে ওদের রক্তকণিকা শুধু প্রতিরক্ষার কাজ করে। সেই জন্য ওদের দেহ যদি তুই ছুরি দিয়ে কেটে ফেলোস, ওইটা দেখবি যে আর কখনো, যখন দেখবি যে ওই ওই বডি আর কখনো অনুচ্ছেদ ক্রিয়ার মাধ্যমে ক্ষতস্থান পূরণ হচ্ছে না, ওইটা কাটিয়ে দিছস মানে কাটিয়ে দিছস। ওকে? আর ওদের রক্ত কিন্তু লালও না, একটু হলুদ টাইপের। হলুদ টাইপের কেন কেন? লসিকার কারণে, লসিকা হলুদ কালার না? আর রক্তকণিকা তো বর্ণহীন, শ্বেত রক্তকণিকা বর্ণহীন, তার মানে ওদের রক্ত অ্যাকচুয়ালি লাল কালার না, যেহেতু লোহিত রক্তকণিকা নাই, তাহলে লাল হওয়ার কোনো চান্স নাই। হুম, হলুদ কালার রক্ত। তারপর হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় 15 থেকে 60 হাজার হিমোসাইট থাকে, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, যেহেতু লোহিত রক্তকণিকা নেই, তার মানে হিমোগ্লোবিন নেই, তাই না? আর আমি কিন্তু তোকে পড়াইছিলাম হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন পরিবহন করে, তাই না? তো হিমোগ্লোবিন যদি অক্সিজেন পরিবহন করে, তাহলে এখানে হিমোগ্লোবিন নেই, যেহেতু লোহিত রক্তকণিকা নেই, তাহলে অক্সিজেন পরিবাহিত হচ্ছে না। আর অক্সিজেন যেহেতু পরিবাহিত হচ্ছে না, তার মানে শোষণে কোনো কাজে অংশগ্রহণ করতেছে না, তাই না? শোষণের মেন কাজ কি? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড যাতায়াত করা, তাই না? কার্বন ডাইঅক্সাইড বের করা, অক্সিজেন গ্রহণ করা, অক্সিজেনটা পরিবহন করা। তাহলে যেহেতু এখানে হিমোগ্লোবিনই নেই, তার মানে শোষণে কোনো কাজে অংশগ্রহণ এটা করতেছে না। মোস্ট ইম্পর্টেন্ট, ওদের রক্ত শোষণে কোনোভাবে অংশগ্রহণ করতেছে না। শোষণ বলতে কোন শোষণ? অন্তঃশোষণ, বহিঃশোষণ না। বহিঃশোষণ মানে কি? নিঃশ্বাস নেওয়া, হ্যাঁ, সরি প্রশ্বাস নেওয়া, হ্যাঁ। আর অন্তঃশোষণ মানে কি? ওই যে অক্সিজেন গুলো হচ্ছে খাদ্যবস্তু জারিত হয়, যে কোষ দ্বারা খাদ্যবস্তু জারিত হয় অক্সিজেনের মাধ্যমে, ওই অন্তঃশোষণটা হচ্ছে না, কোষে কোষে যে অক্সিজেন সরবরাহ হচ্ছে না। হুম, করতেছে কিন্তু সেটা অন্তঃশোষণে কোনোভাবে হেল্প করতেছে না। অন্তঃশোষণ মানে কি? আমাদের আচ্ছা, শর্টকাটে বলি, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, হুম, তার মধ্যে কিছু অক্সিজেন এটা ফুসফুস থেকে দেহের মধ্যে যায়, তাই না? আর দেহের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড গুলো উৎপন্ন হয়েছে, এগুলো হচ্ছে ফুসফুসে চলে আসে, তাই না? তারপর আমরা ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে ছেড়ে দিই। আর যেগুলো ফুসফুস থেকে হচ্ছে অক্সিজেন দেহের মধ্যে চলে গেছে, অক্সিজেন গুলা শরীরে বিভিন্ন স্থানে গিয়ে কি করে? কোষে কোষে যায়। হ্যাঁ, কোষে গিয়ে ওই জটিল খাদ্যবস্তুকে সরল খাদ্যবস্তুতে পরিণত করে, তাই না? খাদ্যবস্তুকে জারিত করতে হেল্প করে, ওইটাকে বলা হয় অন্তঃশোষণ। তো ওরা হচ্ছে অক্সিজেনটা গ্রহণ করে ঠিক আছে, কিন্তু ওই অক্সিজেন কিন্তু ভিতরে যে কোষে কোষে গিয়ে কোনো কাজ করে না। বুঝতে পারছি আশা করি। তারপরে কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে যে এগুলো তো মুখস্থ করতে হবে আর কি। হ্যাঁ, খাদ্য, সার, রেচন পদার্থ, হরমোন, খনিজ পদার্থ পরিবহন করে। রক্তের কাজই তো এটা, তাই না? পরিবহন করা। হিমোসাইট তো যেহেতু শ্বেত রক্তকণিকা, হিমোসাইট গুলা একদম, তার মানে জীবাণু ধ্বংস করে একমাত্র কাজ, তাই না? তারপর হচ্ছে কি ডানার সঞ্চালন, খোলস, খোলস মচন। ওদের কিন্তু খোলস মচন হয়, এটা কিন্তু লাস্টে দিয়ে পড়াবো কাশফড়িং এর শেষে। হ্যাঁ, খোলস মচন, খোলস মচন কি? তারপর হচ্ছে ডানার সঞ্চালন, এগুলো হচ্ছে রক্ত দ্বারা হয় আর কি। হ্যাঁ, তো একটা এমসিকিউ আসতে পারে যে হিমোসাইট কি? হিমোসাইট কিছু হচ্ছে শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, আর যদি অপশন দুইটাই থাকে যে কাশফড়িং এর নিচের কোনটি থাকে, হিমোসাইট, শ্বেত রক্তকণিকা, তুই শুধু দাগাবি হিমোসাইট, বুঝতে পারছি? কারণ ওদের রক্তকণিকাটাকে হিমোসাইট বলা হয়। বুঝছিস কিনা কে জানে। এবার হচ্ছে লাস্ট পড়া আজকে আমাদের। আচ্ছা, লাস্ট পড়া পড়াবার আগে আরেকটা জিনিস আমাদেরকে পড়াইতে হবে। হুম, কাশফড়িংকে, কাশফড়িং এর, কাশফড়িং এর
হৃদযন্ত্রকে কি বলা হয়? কাশফড়িংয়ের হৃদযন্ত্রকে বলা হয় নিউরোজেনিক। কি বলা হয়? নিউরোজেনিক। কেন বলা হয় এটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অনুধাবন আসতে পারে। হৃদযন্ত্রকে নিউরোজেনিক বলা হয় কেন? প্রথম কথা হচ্ছে মানুষেরটাকে বলা হয় মায়োজেনিক। মায়োজেনিক আর নিউরোজেনিক মানে কি? মায়োজেনিক আরেকটা হচ্ছে কাছাকাছি আসছিস তো, আসছিস, ভেরি গুড। মায়োজেনিক আর নিউরোজেনিক। হ্যাঁ, আমাদের হার্টে কিন্তু এসএ নোড, এবি নোড যেগুলো থাকে, মনে আছে? ওখান থেকে উদ্দীপনা গুলা যায়, এসএ নোড থেকে এবি নোডে যায়, এবি নোড থেকে হচ্ছে নোডাল ডিলে। হ্যাঁ, পার্কিনজি তন্তু, পার্কিনজি তন্তু দিয়ে হচ্ছে এরপর হচ্ছে হার্টটা পাম্প হয়, তাই না? উদ্দীপনা কিন্তু এসএ নোড থেকে এবি নোড, এবি নোড থেকে পার্কিনজি তন্তু, তাই না? এই যে এসএ নোড, এই যে এবি নোড, এগুলো তো হৃৎপিণ্ডেরই একটা পেশি না? আমরা বলছিলাম না হৃৎপিণ্ডেরই দুই একটা পেশি এরকম পরিবর্তিত হয়ে এরকম নোডে পরিণত হয় সিগন্যাল দেওয়ার জন্য। তার মানে হৃৎপিণ্ডের নিজের পেশি নিজের নিয়ন্ত্রণ, নিজের পাম্পটা ঘটাচ্ছে, তাই না? সেই জন্য এটাকে বলা হয় মায়োজেনিক। হ্যাঁ, জেনিক মানে কি? জেনিক ওয়ার্ডটা আসছে জেনেসিস থেকে। হুম, জেনিক মানে কি? জেনেসিস, তাই না? যে উৎপন্ন হওয়া, উৎপন্ন হওয়া। মায়ো মানে কি? মাসল, মাসল। এই যে এসএ নোড, এবি নোড, এগুলো কিন্তু হৃৎপেশি, তাই না? হৃৎপিণ্ডেরই মাসল, মাসল গুলো পরিবর্তিত হয়ে এই পেশিগুলো উৎপন্ন করছে, তাই না? এই যে এসএ নোড, এবি নোড গুলা। তাহলে মানে কি? মানুষের হৃৎপিণ্ড নিজের নিজের পাম্পিং নিজেই করতেছে, হৃৎপিণ্ড নিজের পাম্পিং নিজেই করতেছে মানুষেরটা, তাই না? হৃৎপেশি, হৃৎপেশি গুলাই, তাই না? হৃৎপেশি গুলাই হৃৎপিণ্ডের পাম্পিং ঘটাচ্ছে। বাইরে কোনো হাত আছে? তো ওই অনেকে বলে না যে আমার হার্ট এক কথা বলতেছে, আমার ব্রেন আরেক কথা বলতেছে। হুম, তো জিনিসটা আসলে এভাবে সম্ভব। কারণ হার্ট, মানুষের ব্রেনের সাথে হার্টের কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছি? মানুষের হার্ট নিজের পাম্পিং নিজেই ঘটায়, কিন্তু ঘাসফড়িং যেহেতু অনুন্নত, ঘাসফড়িং এর ক্ষেত্রে হার্টটা হচ্ছে যে হার্টটা বিভিন্ন স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, বিভিন্ন স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত, বুঝতে পারছি? মানে ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত। ব্রেন স্টপ হয়ে গেলে হার্টও স্টপ হয়ে যাবে, তার মানে পারা যাবে। মাইজেনিক আর নিউরোজেনিক কি? মায়োজেনিক আর নিউরোজেনিক কি পারা যাবে কিনা বল? এবার হচ্ছে কি, এবার হচ্ছে হার্ট বা পৃষ্ঠীয় বাহিকা, তাই না? পৃষ্ঠীয় বাহিকা আমাকে বলে হৃদযন্ত্র বলা হচ্ছে আর কি। তো ঘাসফড়িং এর হিমোসিলের পৃষ্ঠদেশে, এগুলো তো পড়াইছি। টার্গামের নিচে, টার্গাম মানে কি? ঘাসফড়িং প্রতিটা দেহখণ্ডকে ইয়া বলতে স্ট্রাইড বলা হয়, স্ট্রাইডের উপরে পার্টকে টার্গাম বলে বলছিল না? তো টার্গামের নিচে হচ্ছে তো পৃষ্ঠীয় দিকে যেহেতু, তার মানে টার্গামের নিচের দিকে তো অবস্থিত হবে, তাই না? পৃষ্ঠদেশে মানে পিছের দিকে। টার্গামের নিচের দিকে, টার্গাম মানে কি? এই যে উপরের সাইডটাকে, দেহের উপরের সাইডটাকে টার্গাম বলে, স্ট্রাইডের উপর সাইডটা। তো টার্গামের নিচের দিকে আর পৃষ্ঠীয় অঞ্চলে, পৃষ্ঠীয় অঞ্চল মানে পিছের দিকে, তার মানে এখানে হচ্ছে একটা হার্ট অবস্থিত। মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। মানুষেরটা কত? 4। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 7 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদযন্ত্র অবস্থিত, প্রতিটি প্রকোষ্ঠ ফানেল আকৃতির এবং এর পশ্চাৎ অংশ চওড়া এবং সম্মুখ অংশ সরু, বুঝতে পারছি? পশ্চাৎ অংশ হচ্ছে চওড়া আর সম্মুখ অংশ হচ্ছে সরু, এগুলো আমি বুঝিয়ে দিব একটু পরে। আর অস্টিয়া নামক ছিদ্র দিয়ে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদযন্ত্রে প্রবেশ করে। হৃদযন্ত্রের প্রতিটি প্রকোষ্ঠের অঙ্কীয় তলের দুই পাশে এক জোড়া ত্রিভুজাকার অ্যালারি পেশি থাকে। কি থাকে? অ্যালারি পেশি যুক্ত থাকে। একদম সহজ, আমি তোকে এবার বুঝিয়ে দিই। এটা হচ্ছে হৃৎপিণ্ড। হ্যাঁ, দেখতো 7 প্রকোষ্ঠ হয়েছে কিনা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। 7টা হয়েছে?
7 প্রকোষ্ঠ বিশিষ্ট শেষ। আর প্রতিটা হৃৎপিণ্ডের পাশে এক জোড়া করে কি থাকে, অ্যালারি পেশি থাকে। এই যে দেখছিস ত্রিভুজ আকৃতির, দেখতেছস? প্রতিটা প্রকোষ্ঠের পাশে এই যে ত্রিভুজ আকৃতির এক জোড়া করে, এগুলাকে বলা হয় অ্যালারি পেশি। আশা করি বুঝাতে পারছি গঠনটা। এবার হচ্ছে কিভাবে রক্তটা সংবহন হয় হৃৎপিণ্ড দিয়ে। একদম সহজ, একদম সহজ, কোনো কিছুই নেই। এই মস্তিষ্কের যে প্রকোষ্ঠ আছে, মানে মস্তকের প্রকোষ্ঠটাকে বলা হয় মস্তকের সাইনাস। হ্যাঁ, প্রথম মস্তকের সাইনাস থেকে রক্তটা পেরিনিউরাল সাইনাস আসে। কোথায় আসে? পেরিনিউরাল সাইনাস। জাস্ট ফ্লো চার্টটা মনে রাখ। মস্তকের সাইনাস থেকে কোথায় আসে? আর মস্তকের সাইনাস থেকে রক্তটা প্রথমে কোথায় আসে? পেরিনিউরাল সাইনাসে আসে। নিউরাল সাইনাস থেকে এ দেখ মাঝখানে মাঝে ফাঁক আছে না? পেরিভিসেরাল সাইনাস আর পেরিনিউরাল সাইনাসের মাঝখানে মাঝখানে ফাঁক আছে না? এই ফাঁক দিয়ে হচ্ছে রক্তগুলো পেরিভিসেরাল সাইনাসে আসে। বুঝতে পারছি? এবার হচ্ছে যে পেরিভিসেরাল সাইনাসে আসার পর হৃৎপিণ্ডে যে অ্যালারি পেশিগুলো আছে না, এই অ্যালারি পেশিগুলো সংকোচন প্রসারণ ঘটে। সংকোচন প্রসারণ ঘটার কারণে এই পেরিভিসেরাল সাইনাসের রক্তগুলো এভাবে ঘিরে পিছন দিয়ে আসে। দেখছস পিছন দিয়ে যে এই পিছন দিয়ে প্রথম শেষ প্রকোষ্ঠ যেটা আছে না, পিছন দিয়ে মানে কি, এই যে এই শেষ প্রকোষ্ঠ এটা না, এই শেষ প্রকোষ্ঠে অ্যালারি পেশির কারণে এই প্রকোষ্ঠগুলো প্রসারণ হয়। প্রসারণ হলে আয়তনটা কি হয়ে যায়, বেড়ে যায় না? আর আয়তন বেড়ে গেলে চাপ কমে যায় না? আর ব্যাপন প্রক্রিয়া কি করছি, সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ধাবিত হয় না? তাহলে এদিকে রক্তগুলো উচ্চ চাপে থাকে আর ভিতরে আয়তন বেড়ে যাওয়ার কারণে, প্রকোষ্ঠগুলো ভিতরে আয়তন বেড়ে যাওয়ার কারণে এখানে নিম্ন চাপ সৃষ্টি হয় না? ফলে রক্তগুলো এবার এই প্রকোষ্ঠে ঢুকে যায়। এই প্রকোষ্ঠে ঢুকার পর এই প্রকোষ্ঠ চাপ দিয়ে ওকে এই প্রকোষ্ঠে বাড়ায়, এই প্রকোষ্ঠ চাপ দিয়ে ওকে এই প্রকোষ্ঠে বাড়ায়, চাপ দিতে যেতে এই প্রকোষ্ঠে আসে। রক্তগুলো আবার সেই মস্তকের সাইনাসে আসে, মস্তকের সাইনাসে আসার পর আবার মস্তকের সাইনাস থেকে পেরিনিউরাল সাইনাস আসে, পেরিনিউরাল সাইনাস থেকে আবার পেরিভিসেরাল সাইনাস আসে। আবার সেম জিনিস, একদম সহজ না? এই যে ফ্লো চার্টটা হচ্ছে এখান থেকে শুরু, জাস্ট এটা পড়লেই হবে। এই ফ্লো চার্টটা হচ্ছে আমি এখান থেকে লিখে দিই। 1 নাম্বার হচ্ছে এটা, হ্যাঁ, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর আবার 1। বুঝতে পারছি? এই যে মস্তকের সাইনাস থেকে পেরিনিউরাল সাইনাস আসে, পেরিনিউরাল সাইনাস থেকে পেরিভিসেরাল সাইনাস আসে। আর পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে যাওয়ার আগে এখানে অ্যালারি পেশি হচ্ছে সংকোচন প্রসারণ হয়। এই জিনিসটা একটু লিখে দিবে আর কি। হ্যাঁ, একটু তো বানায় লিখতে হবে, তাই না? তাহলে সিকিউতে নাম্বার পাবি এমনি। অ্যালারি পেশি গুলো কি হয়, সংকোচন প্রসারণ হয়, সংকোচন প্রসারণ হয়। তারপর এই পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃৎপিণ্ডের প্রসারণ হয়, হৃৎপিণ্ডের গহ্বরে যায়, ওই প্রতিটা প্রকোষ্ঠতে যায়, হৃৎপিণ্ডের সংকোচন হয়, আবার সংকোচন হয়ে পৃষ্ঠীয় ধমনীতে যায়, পৃষ্ঠীয় ধমনী থেকে মস্তকের সাইনাস আসে। শেষ। মনে রাখতে পারবি না? তাহলে এই গেল আজকের পড়া শেষ, রক্ত সংবহন শেষ। কালকে হচ্ছে, আশা করি কালকের মধ্যে শেষ করতে পারবো, যদিও নিজের উপর বিশ্বাসী না কালকের মধ্যে শেষ হবে কিনা। কারণ পড়া আসলে অনেক বাকি। হ্যাঁ, কারণ আমি যদি একদিনে যদি আরো বেশি পড়াই তোর মাথাগুলো আউট অফ বক্স হয়ে যাবে না? আউট অফ মাথা, তাই না? মাথার উপর দিয়ে যাবে। তো কাশফড়িং এর পড়াগুলো টার্মগুলো একটু কঠিন। হুম, তো সেই জন্য আস্তে আস্তে পড়াচ্ছি, ছোট ছোট করে পড়লে এগুলো আলটিমেটলি পড়া হয়ে যাবে। একসাথে পড়াইলে মানে যখন বুঝাবো তখন হয়তো বুঝে যাবে, কিন্তু মাথা ঘুরাবে। কি পড়াইছি না পড়াইছি সব মাথার উপর দিয়ে যাবে। তাহলে আজকে পড়া এত